তুমি অনেক বিজি, তুমি অনেক কিছু তোমার করতে হয়, ঠিক আছে। আমি কি করলে তুমি আমার বাচ্চাকে 10টা মিনিট সময় দিতে পারবা প্রতিদিন, আমাকে বলো তো। ও এসব আমার বাচ্চা এসব ফ্যান দেখে খুবই ইন্টারেস্টেড এবং আমি ওকে মানা করি না। ও গিয়ে হচ্ছে পিছনে যে সুইচ গুলো আছে এগুলা 1 2 3 ওর 1 2 3 একটু প্রীতি ওগুলা ইয়ে করে চাপে। তো একজন বললো, আমার একটা ফ্রেন্ড বললো যে তুই ওকে এটা ধরতে দিলো, এই তুমি আঙ্গুল ঢুকাই দিও না। ওর মাথায় কিন্তু কখনোই আসে না যেখানে আঙ্গুল ঢুকানো যায়, বুঝছেন, এটা ওর মাথায় আসে না যেখানে আঙ্গুল ঢুকানো, কিন্তু ও ঢুকায় দিল। আঙ্গুল ঢুকাই দিও না বললো না, সাথে সাথে গেছে আঙ্গুল ঢুকাতে। তুমি জাম দিবা যখন মাম্মি আছে, বুঝতে পারছেন, যখন আমি দাঁড়িয়ে আছি এখানে তখন তুমি জাম দিবা। এবং ও যে জাম দিতে চায়, আমি ওকে দুপুরে ঘুমানোর আগেও নিজে ডাকি, নিজে যে আসো জাম দিব, জাম করবে। রাতে ঘুমানোর আগে 10 মিনিট জাম্প করবে। হয় কি, ও টায়ার্ড হয়, ও ভালো করে ঘুমায়। কারণ বাচ্চারা লাফ দিবেই, এটা আমার একটা ট্যাগ লাইনই, শাস্তি না পরিণতি। ইংরেজিতে এটাকে বলে কজ এন্ড ইফেক্ট। কি পরিণতি? আমি আপনাকে এই যে বোতলটা ছুঁড়ে মারলাম, কি পরিণতি হবে? আপনি ব্যথা পাবেন না? কেচিটা এখানে, কলমটা এখানে, একটা গুরুত্বপূর্ণ অফিশিয়াল ডকুমেন্ট এখানে, দোষটা আপনি বাচ্চাকে দেন কেন? আপনার অফিশিয়াল ডকুমেন্টটা এখানে ওর হাতের নাগালে কেন? আমি ধরলাম যে এটা আপনি সহ্য করতে পারেন না, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার, দেয়ালে আঁকা, বাচ্চারা দেয়ালে আঁকে। এখন এটা সামহাও আপনার বাসায় এটা একটা অশান্তির কারণ, অনেক বাসায় হয় এটা অশান্তির কারণ, বাচ্চাটা বেয়াদব, মার মতো বেয়াদব হয়েছে, এসা তেসা অনেক কিছু হয়। আপনি কলমটা সরাই ফেলেন না ভাই। এটা দুটো ভাইরাল টপিক আমি শুনি। একটা হচ্ছে যেমন ধরেন আমরা হাজব্যান্ড ওয়াইফ, মুসলিম এন্ড হিন্দু, আমাদের বাচ্চা কোন ধর্মের হবে, এই ধরনের কথা শুনি। বা আমরা তো একটা মডার্ন সোসাইটিতে থাকি, নিউ ইয়র্ক, যেখানে অনেক ধর্মের লোক থাকে। সো আমরা কিভাবে ধর্ম শিখাই, এটা অনেক বেশি আমি শুনি মানুষের কাছে কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে বাচ্চাকে দেখায় ব্যবসা করি কিনা। কন্টেন্ট ক্রিয়েশনের তো অনেক টপিক আছে। ওয়াই বাচ্চাকে দেখে টাকা কামাই কিনা, এই দুটো হচ্ছে খুব ভাইরাল কোশ্চেন। আমি জাস্ট আপনাকে বললাম টু গেট সাম ভিউজ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। লেটস গো উইথ দ্য ফার্স্ট ওয়ান। যে আপনার দেখায় এরকম যখন এই সিচুয়েশন আছে যে ইন্টার রিলিজিয়ন ম্যারেজেস গুলোতে কোন দিকে বেশি লিনিং হয় মানে বাচ্চা? আমার দেখায় হচ্ছে বাচ্চারা কোনো দিকে লিনিং হয় না। বাচ্চারা বরং অনেক লিবারাল হয় এবং দুইটা ধর্ম সম্পর্কে আরো বেশি করে জানে, রাদার দেন একটা ধর্মে যারা, তাদের চেয়ে আমার কাছে মনে হয় যে ওরা বেশি দুই ধর্ম সম্পর্কে ওরা বেশি জানে। দুইটা সম্পর্কে ডেপথটা বেশি থাকে মনে হয়। বাট ইউ নো, ফর এক্সাম্পল, আমি আমার জায়গা থেকে হয়তো ভাববো যে দ্যাট ইজ মাই গড, আপনি আপনার জায়গা থেকে ভাববেন দ্যাট ইজ মাই গড, রাইট? হোয়াট উড দ্যাট চাইল্ড থিঙ্ক? গড ইজ গড, বাট হুইচ ভার্সন অফ ইট? Every version is God. Okay, so he will think that these are the same gods. Yes. These are the same gods. This is like, this is my father's representation, this is my mother's representation. Exactly. Yes. কারণ আমরা এখন মানে যে সোসাইটিতে থাকি, আমরা যে কোনো একটা জিনিসকে আমরা কিন্তু অনেক ভাবে দেখি। যেমন ধরেন আপনার ফোন একটা মডেলের, আমার ফোন একটা মডেলের, কিন্তু আমার ফোন থেকে ফেসবুক করা যায়, আপনার ফোন থেকে ফেসবুক করা যায়। আপনার ফোন থেকে ইউটিউবে আমার ভিডিওটা যেমন দেখাবে, আমার ফোন থেকে ইউটিউবে ভিডিওটা সেম দেখাবে, কিন্তু আপনি একটা ফোন ব্যবহার করেন, আমি একটা ফোন ব্যবহার করি। ওদের কাছে গডটা সেরকম। God is God. Makes sense. If you think about it, if there is a God, then আলাদা আলাদা গড তো নাই, সবাই বলতেছি this is the name, it's the same God, we have the same different representations of it, right? Or we follow different messengers of them, right? Or methods. Yeah. Coming to the second question. Sure. So tell me more about that. People use children in their content, some for entertainment purposes, some for different kind of purposes, right? So commonly asked questions অনেক এটা বলে যে লাইক বাচ্চাদের ভিডিও ক্যামেরা কেন আনছো বা বাচ্চাদের ব্যবসা করতেছো, stuff like that. So what do you have to say about that? আমি যখন প্যারেন্টিং ভিডিও শুরু করি তার আগে আমি বাচ্চাদের কোনো কন্টেন্ট আসলে দেখি না। মানে আমি যে ধরনের কন্টেন্ট বানাই, বাংলাতে এরকম কোনো কন্টেন্ট ছিল না। টিকটকে ছিল, যেটা আপনি বললেন এন্টারটেইনমেন্ট মূলক, যেটা আপনি বলার পরে আমার মনে পড়লো, আমি টিকটকে দেখতাম বাচ্চারা নাচছে, হয়তো মা বা বাবা পেছনে আছে বা তাদের সঙ্গে অংশগ্রহণ করছে, নানি নাতি যোগ করছে, এই ধরনের কিছু টিকটকে আমি কিছু কন্টেন্ট দেখেছি। বাট আমি যে ধরনের কন্টেন্ট বানাই সেগুলো আমি কখনো দেখিনি বাংলাতে। ইংরেজিতে আমি দেখেছি।
ইংরেজিতে দেখার ফলেই যখন আবার আমার যখন বাচ্চা হলো, আমি যখন কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, তখন আবার একটা সময় গিয়ে, আমি কিন্তু আগে থেকে প্ল্যান করে না যে আমি এইগুলো বানাবো, একটা সময় গিয়ে আমার মনে হলো যে কন্টেন্ট কেন এরকম হবে। হ্যাঁ, মানে কন্টেন্ট মানে শুধু মানে মেয়েরা যেসব কন্টেন্ট বানায়, মেয়েরা কন্টেন্ট বানায় রূপচর্চা, নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার টু হলো যদি মোটিভেশনাল হয় সেগুলো হলো শ্বশুর শাশুড়ির ঝগড়া বা শাশুড়ির সাথে ঝগড়া, শ্বশুর বাড়ির সাথে যে সমস্যা, স্বামীর সাথে যে সমস্যা, বা মানে আশেপাশে নিজের ইস্যুজ নিয়ে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি কিন্তু মেয়েদের লাইফের একটা বিউটি অফকোর্স একটা পার্ট, ছেলে মেয়ে সবার লাইফে। আমি কিন্তু কারোর প্রতি রেসপেক্ট করছি না, ইভেন যারা নানি নাতি কন্টেন্ট বানায় টিকটকে, এন্টারটেনমেন্ট খুব দরকার আমাদের, দ্যাটস ফাইন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই যে লোকজনদের, সেটা হচ্ছে আমাদের মডার্ন প্যারেন্টিং। কারণ আমাদের আগে যারা মা বাবা হয়েছেন সবাই তো আর ইচ্ছা করে হননি, আমরা হলাম প্রথম জেনারেশন, আমরা ইচ্ছা করে, এবং আমাদের পার্টনারকে আমরা বেছে নিয়েছি। আমার বাচ্চার বাবা কে হবে, আগে কি এটা আমার মায়ের কি সেটা চয়েস ছিল ভাবার? হয়তো ছিল, কিন্তু সেটা তার তো পূরণ নাও হতে পারে। আমাদের জেনারেশন, আমাদের যে সোসাইটি, আমাদের যে ক্লাস, আমাদের প্রত্যেকের কিন্তু এটা একটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেইভাবে আমরা চিন্তা ভাবনা করি এবং যেসব ইস্যু আমরা ফেস করি, সেগুলো কেন কন্টেন্ট হবে না? ওকে, এবং আমি কিন্তু প্রথমে মানে এটা এইভাবে ভাবিনি। আমি যেসব, আমার তো কন্টেন্ট, আমার পেজের নাম কি পারমিতার প্রতিদিন, আমার প্রতিদিন যেটা ডিল করতে হয় আমি সেটা নিয়েই আসলে বানাই। সেটা কিন্তু আমি কিভাবে প্লেনে টয়লেট ব্যবহার করতে হয়, সেটা হলো আমার ইউটিউবে 9 মিলিয়ন ভিউজ, মানে সবচেয়ে বেশি ভিউজ আমার ভিডিও হলো প্লেনে টয়লেট কিভাবে ব্যবহার করতে হয়। কেন আমি ওটা বানিয়েছি? কারণ আমি খুব চলাফেরা করতাম, মানে ট্রাভেল করতাম খুব, এবং বাংলাদেশিদের সাথে কোনো যদি ফ্লাইট উঠতে হয়, আমি যে ইস্যুটা ফেস করি এটা হচ্ছে ওরা যদি টয়লেটে যায়, আপনি সেই টয়লেটে যেতে পারবেন না, এবং এটা নিয়ে আমি খুবই বিরক্ত হই। কেন? কারণ এটা একটা আমাদের এয়ারপোর্টে এটা একটু শিখিয়ে দিলেই হয়। হ্যাঁ, আমরা কি নোংরা নাকি? আমরা তো নোংরা না। ওটার পরে তো ছবি দেওয়া থাকে, তো কেমনে ইউজ করতে হবে? না, ছবি দেওয়া থাকলে হবে না। আপনি যে কোনো একটা প্রবাসীকে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে সে শিখেছে, আমার ভিডিও থেকে শিখেছে। কেন জানেন? এটা কিন্তু খুব বেশি কিছু না, আপনি আমার ভিডিওটা দেখেন, আমি দেখেছেন, ঠিক আছে? খুব সহজ ভাষায় একটা ভিডিও কি তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বানাতে পারে না? মা ও শিশু আমাদের তো ডিপার্টমেন্ট আছে, মানে সরি মিনিস্ট্রি আছে, কি কাজ করে ওরা? মা ও শিশু কি কোনো কাজে আসে? কোনো দিন শুনেছেন যে ললিপপ বাচ্চাকে খাওয়াবেন না, কোকা কোলা বাচ্চাকে খাওয়াবেন না? কি ক্ষতি হয়? বাংলাদেশে শুনি নাই, বাইরের দেশে শুনছি, বাংলাদেশে শুনি নাই। তাহলে এগুলো কে করবে? তো এবং এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের কিন্তু অনেক কুসংস্কার আছে বাচ্চাদেরকে নিয়ে। আমি আমার শিক্ষিত ফ্রেন্ডদেরকে দেখলাম যেটা বলে, বাচ্চা কেন অসুস্থ হয়েছে জানেন? কারণ ও ফেসবুকে ছবি দিয়েছিল বাচ্চার, এজন্য বাচ্চা অসুস্থ হয়েছে। এবং শি ইজ এ টিচার, ইউনিভার্সিটি, ইয়েস, সে ইউনিভার্সিটির টিচার। তখন আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলা ধরেন অনেক মেয়ে অন্যভাবে ভাবে কিন্তু বলতে পারবে না, কারণ তার সেই সামাজিক পরিস্থিতি, সেই পরিবেশটা তার নাই, এটা আমার আছে। আমি আমার বাচ্চার ছবি দিলে আমাকে যদি কেউ বলে যে তোমার বাচ্চা এই জন্য অসুস্থ হয়েছে, আমি এটা ফাইট করতে পারবো। হ্যাঁ, আমি এটা ফাইট করতে পারবো যে কিভাবে অসুস্থ হয়, অসুখ কেন হয়। ধরেন যে টারজান, মানে যে কখনো ফেসবুক তো দূরের কথা, যে বাবা মাকেও দেখেনি, লায়নের সাথে বড় হয়েছে না, সিংহের সাথে বড় হয়েছে টারজান, জঙ্গলে বড় হয়েছে, তারও অসুখ হয়েছে, তার পেট খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, অসুখ হয়েছে। আমরা যেগুলাকে অসুখ বিসুখ বলি আর কি, এগুলো সব তার হয়েছে। কেন? তার তো ফেসবুক ছিল না, কেন হলো? তার তো নজরে লাগে না। হ্যাঁ, তার তো মানুষের নজরে লাগে না। হ্যাঁ, আমি বলছি যে এটা ফাইট করার মতো পরিবেশটা আমার আছে। আবার আমার বাসায় বেশি ডাক্তার বেশি, শিশু বিশেষজ্ঞ বেশি, এটা আমি লাকিলি। হ্যাঁ হ্যাঁ, সো ওই দিক থেকে ইউ গট আরো ইনসাইটস। এক্স্যাক্টলি, আমি সব সময় ইনসাইট নেই, আমি সব সময় ওদের সঙ্গে কিন্তু আমি কথা বলি। আমার দুলা ভাই, মানে আমার বড় বোনের হাজবেন্ড, ওকে, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যার বাসায় এখন আমি বাচ্চাকে রেখে আসছি, আচ্ছা, আমার ভাগ্নে, মানে আমার বড় বোনের বড় ছেলে, ওকে, এবং আমার সবাই, এবং মানে কি বলবো, মানে এটা একটা লাকিলি আমি লাকি, খুব লাকি। আবার এক একজনের এক একটা এক্সপার্টিজের জায়গাও আছে, কেউ চোখ, কেউ শিশুর ডায়াবেটিস, কেউ চর্ম, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে বুঝতে যে হোয়াটস গোয়িং অন ইন প্যারেন্টস মাইন্ড হিয়ার, মানে বাংলাদেশে কি। আপু, তাইলে ইউ হ্যাড নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না চাইল্ড রিয়ারিং এ বা প্যারেন্টিং এ? আপনি যেভাবে শিখছেন আস্তে আস্তে, সেভাবে আপনিও আপনার অডিয়েন্সকে আস্তে আস্তে শিখাইছেন? শোনেন, এখন এক্সপেরিয়েন্স বলতে
আমরা যেভাবে বড় হয়েছি, আমার ছোট বোনকে কে পালছে? আমাকে কে পালছে? আমার বড় বোন। হ্যাঁ, কারণ আমার মা চাকরি করতো। How many sisters আপনার ছিল? 3 sisters. Okay. আপনি মিডল চাইল্ড? হ্যাঁ। ওকে। তো আমার বড় বোন, আবার ধরেন আমার ছোট বোনকে আমি, আমার যখন ভাগনা ভাগ্নে যাদের কথা বলছি প্রত্যেকে কিন্তু আমার হাতে। ওকে। হ্যাঁ, এখন কিন্তু আমার নিজের যখন বাচ্চা হলো তখন একটা তো হচ্ছে হ্যাঁ আমার কেউ ছিল না, আমরা একা ছিলাম। আরেকটা ব্যাপার আমি আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যতই আপনি আরেকজনের বাচ্চা পালেন, বোন পালেন, ভাগনা পালেন, তখন কিন্তু রেসপন্সিবিলিটি আমি ফিল করি না। রাইট, আর নিজের বাচ্চা পালে ইজ এন্টায়ারলি ডিফারেন্ট থিং। এক্স্যাক্টলি, তখন আপনার এভরিথিং, ধরেন একটা হাঁচি দিলেও মনে হয় নিশ্চয়ই আমি কিছু রং করছি, এবং আমার মতো মেয়ের এটা মনে হয় যে আমি কিছু রং করছি, তাহলে অন্যদের কি মনে হয়? আই রিয়েলি আমি এটা ভাবলে আমার খুব আতঙ্ক হয় যে যদি এটা আমার এরকম মনে হয়, যেখানে আমাকে এগুলো বলার কেউ নাই, বা সোসাইটিটা এরকম না যে আমাকে ব্লেম করে, হাজব্যান্ড এরকম না, সেখানে আমার নিজে নিজে মনে হয়। কিন্তু যেখানে সোসাইটি এরকম, হাজব্যান্ড এরকম, পরিবেশ এরকম, এবং আপনার বিশ্বাসও এরকম যে মা তাকালে, মা বাচ্চাকে সুইট ভাবলে কোনো একটা ক্ষতি হয়, সেখানে সেই মেয়েটার কি হয় এটা আমি ভাবি আর কি। হ্যাঁ, তো আপনি যদি বললেন যে এক্সপেরিয়েন্স, আমি বাচ্চাদেরকে তো পড়াতাম, আমার তো পড়ালেখার এক্সপেরিয়েন্সও বাচ্চা রিলেটেড। তারপরে ধরেন পরবর্তী যে কাজ, আমি টেলিভিশনে গিয়ে কাজ করা শুরু করলাম বা রিপোর্টিং শুরু করলাম। আমার ইভেন যখন আমি পত্রিকায় রিপোর্টিং দিয়ে আমার শুরু, তখনও কিন্তু আমি ওই সংক্রান্ত মানে রিপোর্টিং বা ফিচার গুলাই বেশি লিখতাম। তো অলওয়েজ আমি আসলে বাচ্চাদেরকে নিয়েই ছিলাম, কিন্তু এটা আমি কখনো বুঝি নাই। যখন আমি এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আবার যখন আমি খুব ভাইরাল হয়ে গেলাম, অ্যাকচুয়ালি মানে আমি যখন খুব পপুলার হয়ে গেলাম, তখন আমি বুঝলাম যে আসলে আমি অলওয়েজ এগুলোর মধ্যেই ছিলাম। and all those experiences paid off, of course. ইভেন আমার পড়ালেখা আমি কিন্তু এটাও কখনো ভাবি নাই। রাইট। হ্যাঁ, মানে যদিও আমার হওয়ার কথা হলো ধরেন টিচাররা কিভাবে বাচ্চাদেরকে পড়াবে, মানে টিচারদেরকে পড়ানোর আমার কথা। রাইট। আবার ধরেন বাচ্চাদেরকে আমি পড়াতে পারতাম, কিন্তু আমার তখন মনে হয়েছে না, ওরা খুব লাউড। যদিও আপনি চিলড্রেন্স টিচারদেরকে ট্রেনিং দিতেন? না, আমি আসলে এডুকেশন এন্ড রিসার্চ নিয়ে পড়ছি। রাইট। বিভিন্ন কিছু করা যায় ওখান থেকে গিয়ে। তারপর ধরেন এরপরে আমি মাস্টার্স করলাম হলো এডুকেশনাল গাইডেন্স, সাইকোলজি এন্ড গাইডেন্স, শিক্ষা মনোবিজ্ঞান এবং নির্দেশনা এটাকে বলে আর কি, এই ডিপার্টমেন্টের নাম। তো আসলে আমি অলওয়েজ এগুলোর মধ্যে ছিলাম, কিন্তু এটাকে আমি, কারণ আমি তো সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে ক্যারিয়ার করছি। রাইট। আমি এটা কখনো ওইভাবে কি বলবো, এটাকে আমি আমলে নিতে পারি না। কিন্তু পরে গিয়ে আমি বুঝলাম যে আসলে আমার পুরো লাইফটা একটা সুতায় গাঁথা, এবং সেটা আবার এখন আরেকটা দিকে গেল আর কি। আপুর বেবি তো নিউ ইয়র্কে যাওয়ার পরে হয়েছে, সো ওই টাইমে আপনি পুরো একা, there is a lot of things you're doing যেখানে you could teach other people, তখন যে you started making content? No. তাহলে এটা হলো আমার বাচ্চার পায়খানা হতো না, তো আমাকে ডাক্তার একটা ব্যায়াম শিখালো, তার নাম হচ্ছে বাইসাইকেল। ওকে, সরি, বাইসাইকেল। ওকে, এটাকে তার পা দুটোকে নিয়ে সাইকেলের মতো করে চালানো। ওকে, বাউল মুভমেন্ট হওয়ার জন্য। এক্স্যাক্টলি, বাউল মুভমেন্ট হওয়ার জন্য। এইটা আমি কিন্তু আগে থেকে আমি তো বিবিসিতে কাজ করতাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কিভাবে বানাতে হয়, বিবিসি বাংলার অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমার বানানো, আমি তো এগুলো বানাতে জানি। আর তখন হচ্ছে আমার ঘুম হতো না, বাচ্চা যখন হয় এরপরে অনেকদিন আমি ইনসমনিয়াতে ভুগতাম। ইটস ভেরি কমন, পোস্টপার্টামে হয়। ইনসমনিয়াতে আমরা কি নিয়ে বসে থাকি, মোবাইলটা নিয়ে বসে থাকি, ও যখন ঘুমায় আর বাকি সময় তো ওকে নিয়ে। তো আমাকে এই ব্যায়ামটা যখন শেখালো, আমার বাসায় একটা গেস্ট আসছিল, একটা বাচ্চা মেয়ে, আমেরিকাতে পড়ালেখা করে, সে বাচ্চা মেয়ে, সে স্কুলে পড়ে তখন। ও আমাকে বললো তুমি এটা জানো না? ও আমার বাচ্চাকে দেখি, মানে আমি তো ডাক্তার থেকে শিখে আসছি, কিন্তু ও শেখেনি, ও এটা করছে বাচ্চাকে, আমার বাচ্চাকে মানে ব্যায়াম করে দিচ্ছে। ওকে, তখন আমি ওকে বললাম যে তুমি এটা কিভাবে জানো? বললো হ্যাঁ, এটা তো আমাদের স্কুলে পড়ায়। ঠিক আছে, আমি ওকে বললাম যে আর কি? বলে যে না, তুমি জানো না। আর তোমার মা হলে কি করতো জানো? পানের বল্টু দিয়ে ওকে সুরসুরি দিত। কার মা? আমার মা। আচ্ছা আচ্ছা, মানে ও বলতে চাচ্ছে ওল্ডার জেনারেশন পিপল, বাংলাদেশি পিপল কিভাবে বাচ্চাকে পায়খানা করায়। পায়ের তলে পান দিয়ে সুরসুরি দিত। পায়ের তলে না, পায়ুপথে। ঠিক আছে, এবং ও আমাকে এটা যখন বললো, আমারও আপনার মতো অনেক হাসি পাইলো। আমি আমার মাকে ফোন করলাম, আমার মা বললো হ্যাঁ, পায়খানা না হলে এটা করো। এবং ও আমাকে খুব, এবং ওর কারণে কিন্তু আসলে আমার এই জার্নিটা শুরু। এই প্রথম আমি একটা ভিডিও দিলাম যে বাচ্চার পায়খানা হয় না, আপনি কিন্তু মানে আমি জানি টয়লেট পায়খানা সংক্রান্ত সবসময় আমি আছি। এইটা আমি যখন দিলাম যে এইভাবে ব্যায়াম করাতে, আমাকে আমেরিকার ডাক্তার বলেছে। এই ভিডিওটা এত মানুষ দেখেছে এবং রেসপন্সটা এত ভালো ছিল, মানে কমেন্টগুলো এত ভালো ছিল যে থ্যাংক ইউ আপু, একটা জিনিস শিখালেন। আবার অনেকে বলছে হ্যাঁ, এটা তো আমরা জানি,
আমাদের ডাক্তারও বলেছে। তো আমার তখন মনে হলো এইটা একটা টপিক হতে পারে, যে ডাক্তার আমাকে কি টিপস দেয় আমি এটা অন্যদের সাথে শেয়ার করব। গ্রেট। ফর এক্সাম্পল আমাদের এখনকার যে জেনারেশন, আপনার যে জেনারেশন, আমরাও ওই সেম পদ্ধতিতেই মানুষ হয়েছি সোর্ট অফ। সো আমরা যেহেতু ফার্স্ট জেনারেশন যারা একটা প্ল্যান্ড ভাবে বাচ্চা আপব্রিঙ্গিং করতে চাই, আগের আপনি যেরকম বললেন আগের সময় ছিল যে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা দে উইল টেক, মানে বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন উই থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট, যে কিভাবে বড় হবে, কই যাবে, কোথায় পড়বে। সো হাউ ডু উই লাইক, আমরা এই প্ল্যানিংটা কিভাবে করবো? আমরা তো ইউজুয়ালি জানি না যে কি করতে হবে। হাউ ডু উই লাইক, আমরা কিভাবে একটা, ফর এক্সাম্পল আমি আজকে বাবা হয়ে গেছি, হোয়াটস দ্য নেক্সট স্টেপ, লাইক হাউ শুড আই অ্যাপ্রোচ দিস? ইউ শুড বি কানেক্টেড টু হুম, দ্যাটস ইট। কারণ পারফেক্ট বাবা, পারফেক্ট মা এটা বলে কিছু নাই, পারফেক্ট সন্তান বলেও কিছু নাই। এখন যাকেই জিজ্ঞাসা করবেন আমাদের দেশে, চলেন রাস্তায় যায় জিজ্ঞাসা করি, বলবে আমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এভাবে বাংলাদেশের প্রতিটি জনসংখ্যা হলো শ্রেষ্ঠ বাবা মা। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বা বাংলাদেশ কিন্তু, বা বাংলাদেশের মানুষ কিন্তু শ্রেষ্ঠ হিসেবে কোথাও গণ্য না। আর এখন মানে আপনি যেটাই করেন শ্রেষ্ঠ আসলে আপনি কখনো হতে পারবেন না। শ্রেষ্ঠ বলে কিছু নাই, এটা হলো ব্যাপার। মানে প্রত্যেকের বাবা মা তার সন্তানের কাছে শ্রেষ্ঠ, প্রত্যেকের সন্তান তার বাবা মার চোখে হলো সেরা। এটা ন্যাচারালি ড্রিভেন একটা জিনিস। কিন্তু চেঞ্জটা কোথায়? আপনি যদি মানে আপনি বাবা হিসেবে আমাকে জিজ্ঞাসা করছেন, আগের বাবাদের চাইতে এখনকার বাবারা অনেক বেশি বাচ্চাদের সাথে কানেক্টেড, অনেক অনেক বেশি কানেক্টেড। আগের বাবাদের জীবনে সন্তানদের জন্য কোনো সময় ছিল আগে পুরো কোনো সময় ছিল না, এবং কোনো সময় থাকাটা এটাকে একটা খুব কম মানে হাস্যকর বিষয় বলে মনে করি। অনেক বাবারা তো দিতে চেষ্টা করতো, ধরেন বাচ্চাকে কাঁধে নিয়ে বাজারে গেল, এটা একটা সময়, তো বাজার করলো একসাথে, এটা একটা সময় দেয়া তো, হ্যাঁ। বা ধরেন একটা খুব পুরুষালী একটা জিনিস শিখালো বাচ্চাকে, ধরেন তলোয়ার দিয়ে যুদ্ধ করা শেখালো, কিংবা পিস্তল কিনে দিল মেলা থেকে। আমি সেই সময়গুলোর কথা বলছি না, আমি বলছি যে ধরেন ঘরে এসে মানে অফিস শেষে ঘরে এসে হাত মুখ ধুয়ে বাচ্চার সঙ্গে গল্প করছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। এগুলো কিন্তু আগে আমরা দেখিনি, এখন দেখি। হ্যাঁ, বাচ্চাকে বাথরুমে নিয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক। আরবান সাইডে একটু বেশি দেখি, আরবান সাইডে বেশি। হ্যাঁ, এখন আমরা তো অবশ্যই যখনই কথা বলি সবার কথা আমরা বলতে পারবো না, আমরা অবশ্যই একটা সাইটের কথা আমরা বলছি, কিন্তু এখন অনেক বেশি কানেক্টেড রাদার দেন আগে, এটা আমি বলবো। বাবা হোক মা হোক, যে কারো মানে যেটা সে সবচেয়ে বেশি মূল্যবান যে জিনিসটা সে দিতে পারে তার সন্তানকে, সেটা হলো সময়। সময় মানে ফোনটা হাতে নিয়ে সময় না, সময় মানে সময়। আমি যদি হালকা এডুকেটেড হই এখনকার, আমি কানেক্টেড, ওয়েল কানেক্টেড থাকি, এন্ড আমি যদি একটু বাচ্চার সাথে একটু মানে সময় স্পেন্ড করি, দ্যাটস মোর দেন এনাফ, মোর দেন হোয়াট বেশিরভাগ মানুষ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটাই আমাদের আপনি চারপাশে থাকলে দেখবেন যে বাবা মা মনে করতেছে তার সময়ের চেয়ে বা তার যে প্রেজেন্স এটার চেয়ে ডিভাইস, স্ক্রিন কিংবা ধরেন কিনে নেওয়া অন্য কিছু এটা বেশি মূল্যবান। এটাই আমাদের প্যারেন্টিং এর, মডার্ন প্যারেন্টিং এর সবচেয়ে বড় ভুল এটাই। মানে আর কিছু বাবারা তো সলিউশনস কিনে দেয়, রাইট? মায়েরাও তো সলিউশনস। আমি তো বাংলাদেশে এসে আমি এটা দেখে আমি খুব অবাক হয়েছি। আমি কালকে আমার ফ্রেন্ডকে বলছিলাম টিভি চালা দিবে, মানে আপনার বাচ্চা যখন কাঁদছে আমরা কি জানি বলেন তো, একদম প্রাচীন কাল থেকে কি জানি, যখন বাচ্চা কাঁদে আমরা কি করি বলেন? আপনার মাথায় করে ঘুরে নিয়ে বেড়াতে, ইউ সেড ইট, ও মানে কি কোলে নেই না, আমি আসি, মা কোলে নেই, বাবা কোলে নেই, দাদি কোলে নেই, নানি কোলে নেই। এখন তো দেখি নানিও বাচ্চা কাঁদছে ফোনটা খুলে দিল, কোলে নিবে না, টাচ করবে না বাচ্চাটাকে। বাচ্চা কি ফোন দেখার জন্য কাঁদে যখন আপনি ওটা শেখান আর কি, ওকে, হ্যাঁ সেটা ওটা জিনিস, কিন্তু বাট ফোনটা দেখানো মানে তো ডিস্ট্রাক্ট করা, রাইট? না আমি বলছি যে এটা যে সমাধান, এটা কিভাবে মাথায় আসছে? এটা তো প্রাচীন কালেও ছিল না, এটা 10 বছর আগেও তো ছিল না, 5 বছর আগে ছিল কিনা আমি বলতে পারবো না। 5 বছর আগে ছিল, 5 বছর থেকে আসছে, 2017 এর দিক থেকে আসছে কোকোমেলন। মানে আমি বলছি এটা কিভাবে সমাধান হলো যে আপনার বাচ্চা কাঁদছে কিংবা ধরেন বাচ্চা খাচ্ছে না, আমি আজকে এটা নিয়ে কথা বলছি, আপনার বাচ্চা খাচ্ছে না, সমাধানটা কি জানেন? ফোন দেখাই দিলাম আমি। হ্যাঁ আপু, এটা আমার একটা নিস আছে, সো আই ডিডন্ট নো দিস, ঠিক আছে? টিভি দেখানো, এন্ড ওদের বাসা থেকে স্ট্রিক্টলি ওর বাবা মার একটা টিভি আছে, টিভি ব্যান্ড আছে, মানে স্ক্রিন ব্যান্ড আছে, স্ক্রিন ব্যান্ড আছে। সো ও এখন লাইক 3 ইয়ার্স ওল্ড, এন্ড ওর ইস্যু হলো কাছে আসলে খুব কান্দে, মানে কাছে কিছুক্ষণ বসানোর পরে লাইক
মানে খুবই মানে রেস্টলেস ফিল করে, কান্দে, আর তারপর একটু আম্মুর সাথে ক্লিংইও আছে। সো আমি এরকম একদিন করছি যে টিভি ছেড়ে দিছি, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসে ওর মা এসে ওকে নিয়ে গেছে, তখন আমার মা বলে তুমি টিভি ছাড়ছো কেন? লাইক ও আচ্ছা টিভি ছাড়া যাবে না, না টিভি ছাড়া যাবে না, টিভি এটা তো ব্যান। তখন আমি যে লাইক আপনি বলতেছেন, আমি রিয়েলাইজ করতেছি যে টিভিটা একটা শর্টকাট, মানে এটা একটা শর্টকাট হিসেবে কাজ করে। এই যে নানি দাদি যারা হয় এটা শর্টকাট হিসেবে দেখে, বিকজ কিছুতেই থামানো যাচ্ছে না। আর এখন তো ধরেন আরবান এরিয়াতে এমনও না যে বাগান ঠাগান দেখে কাক পাখি দেখানো যায়, এখন সবাই বাসার ভিতরে তো খুব টাফ হয়ে যায়, এই দেয়াল থেকে ওই দেয়াল ও করা থেকে মানুষ টিভি ছেড়ে দেয়। অবশ্যই টাফ, শুনেন টাফ আমি কিছু বলছি না, আবার আপনি যেটা বলেন শর্টকাট এটাও ঠিক আছে, কিন্তু এটা যে শর্টকাট এর খুবই নেগেটিভ এক্সপেক্টেড শর্টকাট। এটা কে বললো আপনাকে যে এটা শর্টকাট? এটা কি বাচ্চাকে কোলে নেওয়ার চেয়েও শর্টকাট? সিরিয়াসলি বাচ্চাকে কোলে নিতে কি লাগে? যারা চা বাগানে চাকরি করে ওরা কিভাবে চাকরি করে দেখেছেন বাচ্চাকে নিয়ে? কখনো দেখেছেন? ওই যে পিছনে বেঁধে নিয়ে, পিছনে ঝুড়ি নেয়, ঝুড়ি এখানে নেয়, বাচ্চাকে এখানে নেয়। আসলে আমরা অনেক লো এফার্ট প্যারেন্টস হয়ে গেছি, আমরা আসলে খুব লো এফার্ট প্যারেন্টস। আমার মনে আছে যে আমি যখন একদম প্রথম দিকে রিপোর্টিং করি, আমি একটা ইটভাটায় গেছি, ইটভাটায় মাটা ইট ভাঙছে। ইটভাটা কিন্তু একটা খুবই রিস্কি জায়গা, খুবই রিস্কি জায়গা, মানে একটা অ্যাডাল্ট মানুষের জন্য। সেখানে বাচ্চাটা পাশে বসে আছে, মাটা পাথর ভাঙছে, এবং আমি যখনই আমার বাচ্চাকে নিয়ে আসলে কখনো মানে হার্ড টাইম যখন হয় না, আমি ওইটা ভাবি। ট্রু ট্রু। সো এটাই যে আমাদের থ্রেশহোল্ড কম, আমাদের পেশেন্সটা আই ফিল কম। না কম বা বেশি না, আমার মনে হয় যে ভাবতেও হবে আমাদেরকে আর কি, মানে ভাবতেও, আমি জানি না মানে সামহাউ এটা যে শর্টকাট এটা কে বললো, এটা আর কি আমি ভাবি যে এই শর্টকাটটা আমাদের মাথায় কিভাবে আসলো। তারপরে ধরেন কিছু আমাদের জানারও কিছু অভাব আছে, জানানোরও অভাব আছে। ধরেন আমরা বড় হয়েছি যখন মোবাইল ফোন দেখেছি, হতে পারে সেটা 15-16 বছর বয়সে, হাতে পেয়েছি 18-19 বছর বয়সে, আমরা অ্যাডাল্ট। তো একটা অ্যাডাল্ট প্রোডাক্ট আমাদের সাথে, মানে আমরা ওটার অনেক কিছু বুঝি না এখনো, নেগেটিভিটিটা কি হবে পরবর্তী দিকে বোঝা যাবে আর কি, যখন আমাদের আগের জেনারেশনের সাথে আমাদের বাবা মায়েদের সঙ্গে আমাদের যে মনোযোগ ধরে রাখা, ধৈর্য ধরে রাখা, না এগুলো এখন আমরা বুঝতে পারি না নেগেটিভ ইমপ্যাক্টটা। কিন্তু জন্ম থেকে যে একটা বাচ্চাকে আমি মোবাইলটা দিচ্ছি, হ্যাঁ এটাকে আমি অনেক ভালো মনে করি। কেন? কারণ আমি যখন মোবাইলটা পেয়েছি তখন তো আমি অ্যাডাল্ট, ওটার প্রতি যে একটা ভালো মন্দের যে বোধটা তখন ওটা আমার তৈরি হয়ে গেছে। ওর যে তৈরি হয় নাই এটা বোঝার মতো কিন্তু সেই মেমোরিটা আমার নাই, বুঝতে পেরেছেন? আবার এটার ফলটাও আমি দেখিনি, যে ধরেন ছোটবেলা থেকে এইরকম স্ক্রিন দেখে বড় হলে কি হয়, শর্ট টেম্পার্ড হয় কিনা, ADHD হয় কিনা, হ্যাঁ পড়ালেখাতে সমস্যা হয় কিনা, অ্যাটেনশন স্প্যানের ইস্যু থাকে, এক্স্যাক্টলি অ্যাটেনশন স্প্যান কি এটা তো জানেই না অনেকে, এটা হয় কিনা, এগুলো তো আমাদের তো এখনো ফল বের হয় নাই। যখন ফল বের হবে, যেমন ধরেন চিনি খেলে যে ডায়াবেটিস হয়, কখন জানলাম এটা? আমরা ডায়াবেটিস রোগী অনেকগুলো হওয়ার পরে তারপরে জানছি। তো যখন আমাদের এই জেনারেশনটা যখন এইসব রোগে ঢুকবে তখন আমরা জানবো যে ও আচ্ছা ওখানে প্রবলেমটা ছিল। যেহেতু আমরা এখনো ওটা ওভাবে ঢুকি নাই, এই জন্য আমরা এটা এখনো ওভাবে বুঝতে পারি। এন্ড ইফ ইউ সি আমাদের যে মিলেনিয়ালের যে লাস্টের গুলা আর জেনজির ফার্স্টের গুলা, যারা আমরা ওই টাইমে যারা ধরে 1995 এর পরে হইছে, তারা ইউজুয়ালি আপনি যেরকম বললেন যে তারা, আমি ফর এক্সাম্পল আই গট মাই ফার্স্ট ফোন when I was 15 years old and that was a Nokia phone, right? So আমার যারা ফ্রেন্ডস আছে তাদের দেখছি অলমোস্ট এভরিওয়ান হ্যাজ অ্যান অ্যাটেনশন স্প্যান ইস্যু, ঠিক আছে? অলমোস্ট, বিকজ আমরা ওই ফেসবুক আমাদের দিয়ে করে মানে এক্সপেরিমেন্ট করে এই পর্যন্ত আসছে, রাইট? সো আমার একটা ফ্রেন্ড আছে, তো শি ক্যান নট, মানে আপনার দিকে কথা বলতে ও মানে শি উইল বি হিয়ারিং ইউ বাট শি হ্যাজ টু ডু সামথিং এলস অলসো। হ্যাঁ বলো, শুনতেছি, মন আছে পুরো 100%, বাট ও পারবেই না, মানে আপনার দিকে তাকায় কথা বলবে পারবে না, আইদার লেগ ইজ মুভিং লাইক দিস, হ্যান্ড ইজ মুভিং লাইক দিস অর সামথিং। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু আমি দেখি, এবং বিশেষ করে যখন ধরেন আমাদের প্রবাসী বাঙালি যে পরিবেশ, সেখানে একটা জিনিস খুব কমন, ধরেন ঈদের সময় বাচ্চাদেরকে তো আসতেই হবে রিলেটিভদের বাসায়, ওরা কিন্তু সবাই ফ্রেন্ড, ধরেন আপনি আমি ওরা সবাই ফ্রেন্ড, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই চ্যাট করছে। তার সাথে জানেন তো আমি আপনার সাথে চ্যাট করছি কিন্তু, আচ্ছা ফোনে, রাইট, বাট ফোনে আপনি আমার পাশে এখানে বসা, আমি এখানে বসা, আমরাও করি এটা, ওকে? আমাদের জেনারেশনও করে। এটা আমার খুব চোখে পড়ে এখানে, যে ধরেন
যতই বলি হ্যাঁ ওখানে ওটাও তো কথা, ওটাও মনের ভাব প্রকাশ করাই, কিন্তু এই যে আমি হাসছি না, আপনি আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনার দিকে তাকাচ্ছি, এগুলোর কিন্তু কিছু ব্যাপার আছে, এগুলোরও কিন্তু কিছু নেগেটিভ অ্যাসপেক্টস আছে, পজিটিভ নেগেটিভ আছে। তো আপনি টেক্সট করলেন আমাকে, ঠিক আছে, আমাদের এই কথাগুলো আমাদের তাকানোটা কিন্তু কনভারসেশন যেটা। আর আমি ভাবি ফর এক্সাম্পল আই এম আ ভেরি লাইক not a text person, I'm more of a like voice over person, like আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমার একটা সার্টেন ওয়ে আছে টক, ওইটা আমি মেসেজে যদি একটা সার্টেন জিনিস আপনাকে লিখি আপনি পুরো আমাকে মিস ইন্টারপ্রেট করবেন, ঠিক আছে, অথবা মায়েরও দিবেন দরকার আমার। এটা আমারও হয়, কারণ ধরেন আমি হলাম অনেক ফানি পারসন, সো আমি যখন একটা জিনিস লিখছি দেখবেন যে এটাকে মানুষ অনেক অফেন্সিভ ওয়েতে নেয়, কারণ সে হয়তো আমাকে চিনে না, সে বলে হ্যাঁ আমাকে ছোট করে বললেন, বাট ওইটা টোনটা যদি শুনতাম তাহলে বুঝতাম যে কোন দিক থেকে আসছে, যে আমি আমাকে নিয়ে ফান করলাম, আমি আপনাকে নিয়ে ফান করি না। আমাদের যুগটা তো নতুন, রাইট, ইটস এ নিউ ওয়ার্ল্ড, আমাদের প্যারেন্টসদের থেকে অনেক চেঞ্জ হয়েছে, মানে এত অ্যাডভান্স করতেছে। আই ফিল পার্সোনালি আমার প্যারেন্টসরা অনেক ভয় আছে, যেগুলো আমার কাছে খুবই আমি তুচ্ছ বলবো না, আমার কাছে মিনিস্কিল মনে হয় যে এই ভয়গুলা, মানে ঠিক আছে ইটস আ কনসার্নের জিনিস, বাট থাকে না কিছু কিছু প্রোজ অ্যান্ড কনস তো আমরা ওয়ে করি, রাইট, যে আচ্ছা এই ভয়টা আছে বাট এটার ইয়ে। সো আমি চাই না আমার চিলড্রেনদেরকে আমার ফিয়ার্স বা আমার লিমিটেশনস প্রজেক্ট করতে। হাউ ডু আই ডু দ্যাট? এটা হলো মানে প্যারেন্টিং হলো পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট জব, সবচেয়ে ডিফিকাল্ট। আর আপনি যদি কনশাস হন তাহলে আরো ডিফিকাল্ট। আনকনশাস হলে খুবই সহজ, যেভাবে এত মানুষ বা পৃথিবীতে, কিন্তু যদি আপনি কনশাস হন, বিশেষ করে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, ধরেন আপনার ছোটবেলার কোনো ট্রমা কিংবা আপনার কোনো লিমিটেশনস, যে অনেক মানুষ কিন্তু এটা বুঝতেই পারে না যে তার কোনো লিমিটেশনস আছে, আবার ধরেন বাবা মায়ের লিমিটেশনস থাকতেই পারে না, এটাও তো একটা বিশ্বাস আছে। কিন্তু যদি ধরেন এটা আপনি বুঝেন, আমি যেটা বুঝি যে ধরেন আমার এই লিমিটেশনসটা আছে, বা আমার ছোটবেলায় একটা ট্রমা আছে, যে আমার মনে হয় যে আমাদের বাবা মায়ের ঠিক মনোযোগের কেন্দ্রবিন্দু আমরা ছিলাম না, হ্যাঁ এটা আমার মনে হয় অনেক সময়, যে মনোযোগটা আমরা আরো বেশি, হ্যাঁ অলসো মিডল চাইল্ড, ইউ আর মিডল চাইল্ড, নেভার তাদের প্রায়োরিটি লিস্টে কখনো বাচ্চাটা ছিল না, ওরা প্রায়োরিটি লিস্ট, ওদের সাথে বাচ্চাকে অ্যাডজাস্ট হতে হবে, এরকম ছিল ব্যাপারটা। এটা সবসময় আমি ফিল করছি অ্যাজ এ চাইল্ড, অনেকে এটা ফিল করে না, অনেকে মনে করে এটাই স্বাভাবিক, বাবা মারা এমন ভাবে। কিন্তু ধরেন এখন সবসময় আমার মনের মধ্যে কি ট্রমাটা কাজ করে বলেন, সবসময় কোন জিনিসটা আমাকে ট্রিগার করে যে আমার বাচ্চা আবার এটা যেন মনে না করে। ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি, মাঝখানেও চলে আসলো, এখন এমন একটা পর্যায়ে আমি আছি যে আমি জাস্ট আপলোড করবো, হ্যাঁ এখন ও এসে বললো যে মাম্মি আমি খেলবো, আপনি বুঝছেন, আমি ধরেন আধা ঘন্টা সময় নষ্ট, আমার তো আধা ঘন্টা অনেক মূল্যবান সময়, এটা নষ্ট করে আমি আপলোড করার ঠিক সময়টাতে সে এসে বললো যে তার সাথে খেলতে হবে। এখন আপনি কি করবেন? দুইটা জিনিস, একটা হচ্ছে আমি ওর সময় আপলোড করে দিই, আবার অনেক সময় আমি এটা আচ্ছা থাক গেল আর কি, আমি ওর সাথে চলে যাই। যখনই আমি আপলোড করে দিই তখন আরেকটা গিল্ট, যে আমি কি তাহলে আমার বাবা মার মতো হলাম, যে আমার মানে প্রায়োরিটি লিস্টে আমার বাচ্চাকে না রেখে আমার কাজকে আমি রাখছি। তো এখানে একটা আসলে প্যারেন্টদেরকে এখানে একটা মানে আমি যেভাবে করে আমি এটাই বলবো, এখানে একটা ব্যালেন্স করতে হবে। নাম্বার 1 হলো যে আসলে প্রেজেন্সটা কোয়ালিটি টাইম হলেই হলো, প্রেজেন্সটা তার মানে এই না যে আপনাকে অলওয়েজ থাকতে হবে। আর হচ্ছে আপনার লিমিটেশনকে আপনি যত ভালো করে বুঝবেন তত ভালো আপনি এই জিনিসটাকে ডিল করতে পারবেন। আর এইটা নিয়ে সবসময় যদি ভয় পাই তাহলে উল্টোটা হতে পারে। যেমন এই যে ধরেন আমার যে একটা সময়ের বা মনোযোগের অ্যাটেনশনের যে অভাব ছিল বাবা মার দিক থেকে, আমি যদি আমার বাচ্চাকে ওভার অ্যাটেনশন দিই, সেটা এটাও কিন্তু আমি ভয় পাই যে অতিরিক্ত অ্যাটেনশন হচ্ছে না তো, ওকে নিজে নিজে কিছু যেমন ধরেন আমাদেরকে অ্যাটেনশন না দেওয়া তো অনেক ভালো হয়েছে, আমরা না সিরিয়াসলি অনেক ভালো হয়েছে, হ্যাঁ যেমন ধর আমাদেরকে যদি ওরকম করতে আমরা মুরগি হতাম, মুরগি আমরা হই নাই এত পাত্তা না দেওয়ার জন্য। তো আমি কি বেশি ওকে অ্যাটেনশন দিয়ে কি ওকে মুরগি বানাচ্ছি কিনা, এটাও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এখানে হচ্ছে ব্যালেন্সটা করা, এটা হলো একটা খুব কঠিন বিষয়, কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি আল্লাহ না, আমি তো আল্লাহ না, আমার ভুল হবে, ভুল থেকে যে আমি শিখতে চেষ্টা করতেছি, এটাই আমার বেস্ট প্যারেন্টিং, আর আমার বাচ্চার জন্য আমি বেস্ট। ওকে হ্যাঁ হতে পারে যে রিদওয়ান আমার চেয়ে মানুষ হিসেবে অনেক ভালো, ক্যারিয়ার সে অনেক শাইন করছে, ইলন মাস্ক হয়ে গেছে সে, কিন্তু আমার বাচ্চার জন্য কিন্তু ইলন মাস্ক না, আমার বাচ্চার জন্য আমার বাচ্চার বাবাই বেস্ট, আমার বাচ্চার মা মানে আমি বেস্ট। এখানে আমার যে লিমিটেশনস গুলো আছে এটাকে আমি যত ভালো বুঝবো, যেমন আপনি যেটা বলছেন আমার খুব ভালো লাগছে, এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টের চিন্তা করা উচিত,
তার ছোটবেলার অনেক ট্রমা তার মধ্যে কাজ করে, তার যে আচরণগুলো সে করে বাচ্চার সঙ্গে সেখানে অনেক কিছুই তার শৈশব থেকে শিখা। হ্যাঁ, অনেকে আমাকে এটা বলে কিন্তু যে আমি তো আমার বাচ্চাকে মারতে চাই না, কিন্তু যখন এরকম চিল্লায় আমি কি করবো, মানে আমি হাত তুলে ফেলি, থাপ্পড় দিয়ে ফেলি, তারপর আমি কান্না করি, আমারই খারাপ লাগে। বিকজ সে দেখছে ছোটবেলায়, সে দেখছে, সে নিজে ওইভাবে হয়তো খাইছে, অথবা সে কোনোটাই করে নাই, কিন্তু এইটাই সে জানে ইমোশনটাকে মানে বুঝতে পারছেন, তাকে শেখানো হয় না যে কিভাবে সে। আর বেশিরভাগ সময় এই টাইপের সময় ফ্রাস্ট্রেশনের সময় মাথায় কাজ করে না যেটা সবথেকে যেটা নোন মানুষ সেটাই করে। হ্যাঁ, এবং দেখেন এটা যে আমাদের মাথায় আসে যে বাচ্চাকে মারবো, আমি তো অনেক দেশের গিয়েছি বা অনেক দেশের মানুষদেরকে আমি দেখি, এটা কিন্তু যাদের মাথায় এটা কাজ করে না, যাতে থাপ্পড় মারবে বা গায়ে হাত তুলবে, তাদের বাচ্চারা বেশি সভ্য। যেমন বলি আপনাকে আমি, কোরিয়ানরা, জাপানিজরা, হ্যাঁ ওরা বাচ্চার সাথে কখনো উচ্চ স্বরেও কথা বলে না। আমি কিন্তু বাচ্চাকে মাঝে মাঝে ধমক দিয়ে দিই, রাগ হলে ডেকে ফেলে এমিল, কিন্তু আমার প্রতিবেশীকে কোনোদিন আমি দেখি না যে বাচ্চাকে সে জোরেও ডাকে। কিন্তু ওদের বাচ্চারা সবচেয়ে বেশি ডিসিপ্লিন, সবচেয়ে বেশি ভালো ম্যানার ওদের, এবং সবচেয়ে আমি জানি না মানে দে আর অলসো সো পোলাইট। আমার কাছে মনে হয় যে মডেলিংটা, বুঝতে পারছেন? সো ইউ আর সেলিং যে মারা একদমই উচিত না, যত সিভিল থাকবা বাচ্চা তত সিভিল হবে। আপনি কি শিখাবেন? মারামারি শিখাবেন না কি শিখাতে চাচ্ছেন? যদি আপনি মারামারি শিখাতে চান তাহলে আপনিও মারামারি করেন, কিন্তু আপনি কি শিখাবেন? এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট শুড বি আইডিয়াল পানিশমেন্টস? আমি পানিশমেন্ট, দেয়ার ইজ নো পানিশমেন্ট, দেয়ার শুড বি রেজাল্ট, পরিণতি। এটা আমার একটা ট্যাগ লাইনই, শাস্তি না পরিণতি। কি পরিণতি? আমি আপনাকে এই যে বোতলটা ছুঁড়ে মারলাম, কি পরিণতি হবে? আপনি ব্যথা পাবেন না? ব্যথা পাবেন। আমি এটা উপরের দিকে ছুঁড়ে মারলাম, এটা আমার গায়ে পড়বে না? হ্যাঁ। এখন ধরেন আমি এরকম একটা কাজ করছি যে আপনার দিকে আমি ছুঁড়ে মারছি, অনেক বাচ্চা যখন এই ছুঁড়ে মারামারি শুরু করে আমি বলি যে ওকে একটা পরিণতি দিবেন। আপনি কি? পানির বোতল আর কখনোই সে হাতে পাবে না। 3 দিন আপনি দূরে রাখেন, চতুর্থ দিন থেকে সে শিখবে কিভাবে পানির বোতল ইউজ করতে হয়। ওকে, সো আমি যেটা বুঝতেছি যে একটা প্রি-ডিটারমাইন্ড পানিশমেন্ট না, মানে ইউ আর ফ্রেমিং ইট অ্যাজ দিস ইজ এটা পরিণতি, যেটা প্রি-ডিটারমাইন্ড আগে থেকে জানবে সে যে আমি যদি এটা করি তাহলে এই পরিণতি হবে। এটাকে আপনি ইংরেজিতে এটাকে বলে কজ এন্ড ইফেক্ট। তো এখানে শুনেন, এখানে একটা ব্যাপার আছে যে এটা কিসের জন্য আপনি এটা কজ এন্ড ইফেক্টটা করবেন। ধরেন একটা বয়স পর্যন্ত বাচ্চারা অনেক শারীরিক কাজ করে যেগুলো তাদের বেড়ে ওঠার অংশ, যেমন এই যে ছুঁড়ে মারা, ও টেস্ট করে গ্র্যাভিটি, এটা মজা লাগে আর কি, বুঝছেন? যে কোনো কিছু উপরে গেলে যে নিচে পড়ে, এটা মজা লাগে। 1 থেকে 4-5 বছর পর্যন্ত এনভায়রনমেন্ট টেস্টিং করে বাচ্চা। তারপর ধরেন টেবিলের উপর ওঠে না, টেবিলের উপর যে ক্লাইম্বিং করে, এটার মানে কি? টেস্ট করতেছে। এটা মানে তার ক্লাইম্ব করার, বুঝছেন, আমাদের পেশি মাসল ডেভেলপমেন্টের জন্য ক্লাইম্বিং দরকার, এটা তার দরকার। তো আপনি তাকে এটার জন্য শাস্তি দিলেন, হোয়াটস দ্যাট? মানে আই থিংক আমাদের দুষ্টুমির ডেফিনিশনটা পাল্টাতে হবে। মানে আপনি কেন ওকে শাস্তি আপনি কিসের জন্য দিবেন, এটা আগে আমাকে বলতে হবে। যে আপনি বললেন যে আমি ওকে শৃঙ্খলা শেখানোর জন্য শাস্তি দিচ্ছি, অথবা আমি ওর কেন ডেভেলপমেন্ট হচ্ছে, কেন ওর স্বাভাবিক বিকাশ হচ্ছে এই জন্য ওকে আমি শাস্তি দিচ্ছি। যেমন খাবার ছুঁড়ে ফেলা, এটাও তার কিন্তু একটা ডেভেলপমেন্টের অংশ। কি টেস্ট করে যে খাবারটা ওখানে পড়লে কেমন ভাবে ওই জিনিসটা ছড়ায় যাবে। এক্স্যাক্টলি, এটা সে দেখ। এখন এটা আপনার জন্য খুব ডিস্টার্বিং বিষয়টা। এখন আপনি ওকে থাপড়াইলেন, এটা সলিউশন না। আমি বলতেছি সমস্যাটা কি আগে বুঝতে হবে। আমার বাচ্চা হলো পিয়ানোর উপর উঠে উঠে সে স্বাভাবিক। আপনি যদি না জানতেন, আপনি এখন যদি না জানতেন যে বোতলের পানির থেকে পানিটা পেভমেন্টের উপরে ফেললে জিনিসটা কেমন আসবে, আপনি কিন্তু নিজে টেস্ট করে দেখতেন। এটা বাচ্চাই দেখবেই স্বাভাবিক। এখন ধরেন এক একজনের আমি বলবো সামর্থ্য এক এক রকম। আমার সামর্থ্য হলো আমি করতে পারি। আমার বাচ্চা যদি সারা ঘরে দেয়ালে আঁকে, আমার চোখের কোনো সমস্যা হয় না, আমার মেজাজের কোনো সমস্যা হয় না, আমাকে কথা শোনানোর কেউ নাই, আমার বাড়িওয়ালার সমস্যা নাই, সো আমার বাচ্চাকে আমি সব রুমে আঁকতে দিই। এখন ধরেন আপনার সমস্যা আছে, কারণ আপনার বাড়িওয়ালার সমস্যা থাকতে পারে, অর আপনি অ্যাজ এ প্যারেন্ট এটা পছন্দ করেন না। আপনাকে এটা সমাধান করতে হবে কিভাবে? দেখেন, 1 নম্বর আপনাকে বুঝতে হবে এটা কি। ও যে ওখানে লেখে এটা কি? এটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার সময় ওর এসে গেছে। ওকে আপনি বসায় আর লিখতে পারবেন না, বুঝতে পারছেন? ওকে বসায় শোয়ায় খাটের উপরে আপনি ওকে আর লেখাতে পারবেন না। ওকে লেখার জন্য আপনাকে দাঁড়ায় ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করেন? মিডিয়াম দিতে হবে ওকে। এক্স্যাক্টলি, আপনি ওকে একটা বড় বোর্ড কিনে দেন, অথবা আপনি আপনার দেয়ালগুলোকে কালার পেপার দিয়ে দেন। ওকে হাতে চক দিয়ে দেন, বা যেটা দিয়ে আঁকলে আপনার অসুবিধা নেই, একটা পেন্সিল দিয়ে দেন, ও আঁকুক। বাট দেয়ালে আঁকার জন্য কোনো কজ এন্ড এফেক্ট? কি বলেন? কলমটা নিয়ে নেবেন, সব কলম লুকিয়ে রাখবেন। ওকে,
সো কলম প্রিভিলেজেস না, এটা তো খুবই সহজ, কারণ এটা আমি ধরলাম যে এটা আপনি সহ্য করতে পারেন না, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার, দেয়ালে আঁকা, বাচ্চারা দেয়ালে আঁকে। এখন এটা সামহাও আপনার বাসায় এটা একটা অশান্তির কারণ, অনেক বাসায় হয় এটা অশান্তির কারণ, বাচ্চাটা বেয়াদব, মার মতো বেয়াদব হয়েছে, অনেক কিছু হয়। আপনি কলমটা সরাই ফেলেন না ভাই। ওকে, হ্যাঁ, আপনার বাসায় একটা বাচ্চা আছে মানে আপনার একটা ড্রয়ার থাকতে হবে, যে ড্রয়ারে নিষিদ্ধ জিনিসগুলো তালা মারা থাকে। ওকে, কেচিটা এখানে, কলমটা এখানে, মানে একটা গুরুত্বপূর্ণ অফিশিয়াল ডকুমেন্ট এখানে, দোষটা আপনি বাচ্চাকে দেন কেন? আপনার অফিশিয়াল ডকুমেন্টটা এখানে ওর হাতের নাগালে কেন? সো আপনি বলছেন বাচ্চাদের জন্য আমরা যেরকম করি যে আমরা বাজে কাজ করলে নেগেটিভ অ্যাসোসিয়েশন দিই মায়ের দিয়ে, যে বাজে কাজ করলে এই যে নেগেটিভ অ্যাসোসিয়েশন মায়ের খাওয়া। সো ইউ আর টেলিং মি যে মানে এত দূরও যাওয়া লাগবে না, খুব ইজি স্মল এভরিডে যেটা করতেছে ছোট্ট একটা প্রিভিলেজেস কিছুক্ষণের জন্য একটু মানে স্থগিত করলে দ্যাট শুড বি এনাফ, যদি আপনার দরকার হয়, যদি দরকার না হয়। যেমন ধরেন আমার বাচ্চা পিয়ানোর উপর উঠে উঠে সে ডান্স করতো, হ্যাঁ একটা সময়, এটা সে শুরু করলো একদম 18 মাস যখন, ক্লাইম্বিং এন্ড ড্যান্সিং। এখন আমি এটা কিভাবে সমাধান করলাম জানেন? আমি কিন্তু আমার বাচ্চাকে কখনোই মারি নাই, এবং এত কিছুর মধ্যে দিয়ে গেলাম আমি একাই, কখনোই তাকে আমি গায়ে হাত তুলি নাই কিংবা বকা দিই নাই। আমি ওকে বুঝার চেষ্টা করছি যে কি করে সে, এবং তারপর সেটা সমাধান আমি করি। যেমন ধরেন ও জাম দিবে, তো আমি ওকে বলছি তুমি জাম দাও, প্রতিদিন ওকে আমি 10 মিনিট জাম দেওয়াতাম, আমি দাঁড়িয়ে থেকে পিয়ানো থেকে। ওয়ান থিং আমি ওকে বলছি, 18 মাসে কথা বলতে পারে না কিন্তু বুঝে তো আর সব, তুমি জাম দিবা যখন মাম্মি আছে, বুঝতে পারছেন? যখন আমি দাঁড়িয়ে আছি এখানে তখন তুমি জাম দিবা। এবং ও যে জাম দিতে চায়, আমি ওকে দুপুরে ঘুমানোর আগেও নিজে ডাকি, নিজে যে আসো জাম দিব, জাম্প করবে, রাতে ঘুমানোর আগে 10 মিনিট জাম্প করবে। হয় কি ও টায়ার্ড হয়, ও ভালো করে ঘুমায়, কারণ বাচ্চারা লাফ দিবেই। আপনি ওকে শাস্তি দিবেন, আপনি ওকে কারেন্টের শক দিবেন, আপনি ওকে টিভি দিবেন, ও সোফা থেকে লাফ দেবে। কেন লাফ দেওয়াটা কি? এটা না, এটা আমাদের ডেভেলপমেন্টের অংশ, আমাদের শরীর চায় এটা, আমাদের মাসল ডেভেলপমেন্টের জন্য বেয়ে ওঠা, লাফ দেওয়া, ডিগবাজি খাওয়া, ওই যে ডিগবাজি খায় না উল্টো, এগুলো কিন্তু এটার পার্ট। এখন আমি ওকে এখন ধরেন আমি পারতেছি না অ্যালাউ করতে, যেটা কেন? কারণ আমার পিয়ানোটা এত উঁচু, ওটা থেকে যেখানে লাফ দিবে, বাসায় তো আর কেউ নাই ওকে দেখার, ওর ঘাড় ভাঙতে পারে, বুঝতে পারছেন? আমি বলছি যে এখন ওকে আমি এটার জন্য কি শাস্তি দিব নাকি? আমি ওকে, কিন্তু আমাকে এটা বন্ধও করতে হবে, কারণ এটা আমি অ্যালাউ করতে পারতেছি না। আমি এটা দেয়ালে আঁকার মতো বিষয় না যে এটা মানে ক্ষতি করবে, এটা তো ক্ষতিই হবে। তাহলে এটা আমি কিভাবে বন্ধ করলাম? আমি কিন্তু বন্ধ করছি, ও আমাকে ছাড়, মানে যেহেতু দিতেই হবে আমি ওর সাথে দাঁড়ায় থাকি, তুমি, এবং আমি ডাকি, ও না, ও যখন দিতে যায় তখন না, ও দিতে যাওয়ার আগেই আমি ওকে ডাকি। আমি ওকে সকালে না ঘুম থেকে ওঠার পর বলি আসো 5টা লাফ দাও, আরো ভালো না, ওর খিদা লাগবে, ও নাস্তাটা ভালো করে খাবে, ঠিক আছে? তার থেকে বড় কথা ও শি উইল গেট ওভার ইট কিছু খুব তাড়াতাড়ি। এক্স্যাক্টলি, এবং করে না তো, এটা আর করে না সে। রাস্তার মধ্যে, হ্যাঁ আমি এগুলো আমি খেয়াল করি, ধরেন বিদেশে বিশেষ করে রাস্তার মধ্যে কোনো বাচ্চা কখনো রাস্তার মানে পেভমেন্টের বাইরে সে হাঁটে না। কিভাবে শিখে যে রাস্তা পেভমেন্টের বাইরে হাঁটা যাবে না, রাস্তায় হাঁটা যাবে না? হ্যাঁ, বাবা মা থাকে তো তাতে কি হয়েছে, মানে বাচ্চারা যেতে চায় না, বাচ্চারা তো এভাবে ভাবেও যেতে চায়, সে কিভাবে এটা শেখে? একটা তো হ্যাঁ মডেলিং মানে দেখে সবাই এদিকে হাঁটে, কিন্তু যখন সে যেতে চায়, আমার বাচ্চা যখন যেতে চাইতো, আমি ওকে সাথে সাথে ধরে ঘরে নিয়ে আসতাম, তো তুমি আজকে আর বাইরে যেতে পারবে না। কেন? কারণ তুমি নিয়ম মেনে হাঁটো না, এটা নিয়ম। এটাকে আমি বলছি আপনাকে কজ এন্ড ইফেক্ট। সেই হ্যাঁ, এখন বাংলাদেশে থাকলে দেখেন আসলে কিছু এখানে মানে করার নাই, কিন্তু বাংলাদেশের বাবা মারাও তো শেখাচ্ছে কিভাবে হাঁটতে হবে, চলতে হবে, তাকে বারবার বলতে হবে। এবং কোন একটা কিছু শেখানোর একটা মানে খুব দারুণ উপায় হলো কি জানেন? আপনি এটাকে একটা প্রজেক্ট হিসেবে নেন এবং বাচ্চাকে বারবার সেটা বলেন, বারবার সেটা নিজে দেখান, বারবার বলেন, মানে নাটা বললেন না, হেটা বারবার বলেন, কিভাবে করবে সেটা বলেন। মানে আপনি বললেন যে রাস্তায় যেও না, এই কথা না, আমি এটা মানা করি। কিভাবে যাবো? কেন? কারণ আমরা যখন কথা বলি, আমি যে এত কথা বলছি, আপনি হয়তো এখান থেকে 3টা ওয়ার্ড শুনছেন, প্রাপ্তবয়স্ক মানুষরাও এত কথার মধ্যে তারা শুনবে এখানে 10টা ওয়ার্ড। বাচ্চাকে যখন আপনি কোনো লাইন বলেন, সে একটা ওয়ার্ড বড় যে শুনে, খুব বেশি 2টা শুনে। আপনি যখন বলেন রাস্তায় যেও না, ও রাস্তায় যেওতে ও শেষ, ও শুনছে রাস্তায় যেও, বুঝতে পারছেন? এবং এটা এখানে বাংলাদেশে এসে হলো আমার যে ফ্যান চলে না, এখানে টেবিল ফ্যান চলে, মানুষের বাসায় স্ট্যান্ডিং ফ্যান চলে, অনেক ফ্যান চলে, ওখানে তো ফ্যান অতটা নাই, এইসব ফ্যান নাই। তো ও এইসব আমার বাচ্চা এসব ফ্যান দেখে খুবই ইন্টারেস্টেড, এবং আমি ওকে মানা করি না। ও গিয়ে হচ্ছে পিছনে যে সুইচ গুলো আছে এগুলা 1 2 3 ওর 1 2 3 একটু প্রীতি ওগুলা ইয়ে করে, চাপে। তো একজন বললো, আমার একটা ফ্রেন্ড বললো যে তুই ওকে এটা ধরতে দিলো, এই তুমি আঙ্গুল ঢুকাই দিও না। ওর মাথায় কিন্তু কখনোই আসে না যেখানে আঙ্গুল ঢুকানো যায়, বুঝছেন? এটা ওর মাথায় আসে না যেখানে আঙ্গুল ঢুকানো, কিন্তু ও ঢুকায় দিল। আঙ্গুল ঢুকায় দিও না বললো না, সাথে সাথে গেছে আঙ্গুল ঢুকাতে।
আমি ওকে বললাম যে এইভাবে তোরা বাচ্চাদের মনে তোরা যেটা চাস না ওটা তোরা করাস কিভাবে, এটা কিন্তু ওর মনে আসে না। ওর মনে আসছে 1 2 3 চাপি, ওটা তো অনেক মজার খেলা। মানে এখন নতুন একটা আইডিয়া পেয়ে গেল যে আঙ্গুল ঢোকানো যায়। সেফ খেলা খেলতেছিল কিন্তু ওকে আনসেফটা ওই শিখালো, কিন্তু ও বুঝে নাই, ও আচ্ছা ভালো করতে চাইলো। বুঝতে পারছেন? তো আমরা নাটা না বলে বরং কি করবে, আমি কি করবে যে 1 2 3 দিয়ে খেলবে, হ্যাঁ 1 2 3 দিয়ে খেলো, কিংবা ধরেন রাস্তায় যাবে না, এটা না ঘরে থাকো, আজকে ঘরে থাকতে হবে এইভাবে বলেন, জামাটা পরতে হবে এইভাবে বলেন। হ্যাঁ বুঝতে পারছি। এবং এটা আবার সব বয়সীদের জন্য একরকম না, মানে ধরেন যখন একদম ছোট 3 থেকে 4 বছরের মধ্যে আর কি এক এক বয়সীদের জন্য বুঝানোর ইয়েটা হলো এক এক রকম। যত ছোট তত আপনাকে সভ্য হতে হবে, যত বড় তত হয়তো আপনাকে একটু পেশেন্স হতে হবে, আপনার ধৈর্য থাকতেই হবে। এবং যত বড় তত আপনাকে আরো বেশি মানে কঠিনের মধ্যে কোমল হয়ে বলতে হবে। আপনি কিন্তু কঠিন, কি কঠিন মানে আপনার যেটা কনসিকোয়েন্সেস কঠিন, এক্স্যাক্টলি, যেটা না কনসিকোয়েন্সেস কঠিন না, আপনার নিয়মটা কঠিন, মানে অলওয়েজ কঠিন। ধরেন আপনি বললেন যে বাসায় ডাইনিং টেবিলে বসে খেতে হবে, এটা আপনি মেহমান আসলেও ওখানে বসে খেতে হবে, এটা আপনি অসুস্থ থাকলেও ওখানে বসে খেতে হবে, এটা যে কোনো সিচুয়েশন আপনাকে ওখানে বসে খেতে হবে, এটাকে আমি বলছি কঠিন। আসলে আপনি নিজেই যদি ডিসিপ্লিন না হন, আপনার বাচ্চাকে আপনি কিভাবে ডিসিপ্লিন বানাবেন? এটা 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 কিন্তু মানে বুঝতে পারছেন? এবং ওরা কনফিউজ হয়ে যায় যখন দেখে মেহমান আসলে আপনি ওকে টিভিটা ছেড়ে ভাত খাওয়াই দেন, আর অন্য সময় আপনি ওকে বলেন ইয়েতে গিয়ে খেতে। হ্যাঁ এটা তো হয়। এটা কি হয়? হ্যাঁ এটা হয় না। আপনি যদি আসলে, এবং দেখবেন আপনি যেসব বাবা মা চাকরিজীবী, তাদের ছেলে মেয়েরা হলো একটা রুটিনে চলে, কারণ বাবা মাকে সকালে উঠে কাজে যেতে হয়, তো ওদের কিন্তু একরকম। যাদের বাবা মা ব্যবসায়ী তাদের আরেকটু তাদের রুটিন নাই, তাদের বাচ্চাদেরও রুটিন নেই। আসলে আপনার হাউস হোল্ডটাকে আপনি যেভাবে রেডি করবেন, বাবা মা ইভেন পরিবারের এভরি মেম্বার, আপনার বাচ্চাটা কিন্তু সেভাবে হবে। এটা হয়, এটা যে হয় এটা হচ্ছে আপনি বিভিন্ন জাতির যে আচরণ, ছোট বাচ্চারও যে আচরণ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হয়। আবার হচ্ছে হ্যাঁ হয় না, এটাকে মানে কি বলবো, এটাকে একটা পার্মানেন্ট জিনিস মনে করে নিয়ে এটাকে নিয়ে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। আপনি চেষ্টা করেন কিনা, এইটা হলো ব্যাপার। মানে আমরা আবার খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই। হ্যাঁ অনেকে আমাকে বলে আমার বাচ্চা এরকম খুব অসুস্থ, আজকে 5 দিন ডাক্তারের কাছে নিয়ে গেছি, কালকে এখনো ভালো হচ্ছে না। 5 দিন ধরে অসুস্থ, 5ম দিনে ডাক্তারের কাছে গিয়ে 6ষ্ঠ দিনে কি কোনো অসুখ কি 6ষ্ঠ দিনে ভালো হয়? আর ডাক্তার দেখলে কি কোনো বাচ্চা ভালো হয়? একদম সেম জিনিস হচ্ছে কোন একটা আচরণ। ধরেন আপনি এটা ঠিক করতে যাচ্ছেন যে ও কামড় দেয়, অনেক বাচ্চাটা কামড় দেয়, এটা আপনি ঠিক করতে চাচ্ছেন, একদিনে এটা ঠিক হবে না। যে কোনো কিছুর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ওকে সময় দিয়ে বোঝাতে হবে। প্রতিদিন বলতে হবে, ঘুম থেকে ওঠার পরে বলতে হবে, ঘুমানোর সময় বলতে হবে। এবং কি বলছেন ওই যে ওইরকম ভুল করেন না যে কামড় দিও না, এই কথা বলো না, বলা মানে ওটা ট্রিগার হলো, কামড় শুনে আর কিছুই শুনবে না। আপনাকে বলতে উল্টো যে মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করি, যখন দেখা হয় আমরা কি বলি, সালাম দিই, কেমন আছো জিজ্ঞাসা করি, হ্যান্ডশেক করি, হ্যাঁ আমরা পাশে বসি। বুঝতে পারছেন? আপনি ওই জিনিসটা ওর মাথা থেকে সরাচ্ছেন যে মানুষ আপনি অন্য জিনিস মাথার মধ্যে ঢুকাচ্ছেন, ওটা আস্তে আস্তে ওটা সরে যায়। হ্যাঁ তারপর ধরেন সাথে একটা যদি পুতুল থাকে, অলওয়েজ ওটা দিয়ে শেখাতে পারেন কিভাবে আরেকজনের সাথে আচরণ করতে হয়, ছোট ভাই বোন বা অন্য বাচ্চাকে কিভাবে টাচ করতে হয়, এগুলো কিন্তু শেখানো যায়। এটা না শিখায় আপনি তো ফোন দিয়ে দেন। সো দেখছেন, বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় কিভাবে ছোটবেলা থেকেই, এবং এটা কি করা অনেক জরুরি? এখনকার যে সমাজ, এখানে ইন্ডিপেন্ডেন্ট করা জরুরি, আবার ডিপেন্ডেন্সি কাকে বলে এটা শেখানো জরুরি। যেমন ধরেন আপনি ইন্ডিপেন্ডেন্ট করা মানে কি, নিজের কাজ নিজে করতে পারা, প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক রান্না করতে পারা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারা, এবং একটা বড় জিনিস আমরা ল্যাকিং আমাদের আছে, সেটা হচ্ছে বাজেট করতে পারা। বাজেট, আয় এবং ব্যয়ের হিসাব রাখতে পারা। এটা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখানো, সব বাচ্চাকে শেখানো খুবই জরুরি। আরেকটা জিনিস শেখানো জরুরি, এই যে আপনি ইন্ডিপেন্ডেন্ট, এটার মানে কি? এটার মানে হলো যে আপনাকে সমাজে একা চলতে হবে, হ্যাঁ বিয়ে করতে পারবো না, কারো লাগবে না আমার, কারো লাগবে না আমার। নট অনলি দ্যাট, মানে এটার এই ইন্ডিপেন্ডেন্সিটার মানে কি? এই যে আপনি সবকিছু করতে জানেন, এটার মানে কি? এইটা আপনি শিখাবেন এটার জন্য না যে সে মানে কাউকে ছাড়া চলতে পারে, এটার জন্য না। এটার জন্য যে তার সঙ্গে যারা চলবে তারা যেন আনন্দে থাকতে পারে এবং সেও যেন আনন্দে থাকতে পারে। আমি বুঝাইতে পারছি? কোর ডিপেন্ডেন্সি। ধরেন আমি সব জানি, রান্না করতে পারি, এভরিথিং, আপনি কিচ্ছু পারেন না। আপনি আর আমি যখন একসাথে থাকবো, এটা কি রকম হবে সংসারটা? সমাজটা কি রকম হবে বলেন তো? ওই সমাজটা কি সুখের হবে আপনার কি মনে হয়? যদি বিয়ে করি,
বিয়ে ছাড়াই একটা সমাজে বা এই স্টুডিওতে ধরেন যে আপনি সব পারেন, আমি কিচ্ছু পারি না, আমি কথাও বলতে পারি না, আমি জানিও না যে ক্যামেরার কোথায় তাকাতে হয়, মাইক্রোফোন থেকে কত দূরে থাকতে হয়, আপনার লোড আমার নেওয়া লাগবে তখন, আপনার লোড আমার নেওয়া লাগবে। এক্স্যাক্টলি। তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট করছেন তাকে এই জন্যই যাতে কারোর উপরে বোঝা না হয়, যাতে সে কারো বোঝা না হয়, কিন্তু কারো সঙ্গী যেন সে হতে পারে, পার্টিসিপেট যেন সে করতে পারে, সমাজের জন্য যেন সে একটা ভ্যালুয়েবল থিং হয়। ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে সঙ্গে ডিপেন্ডেন্সি জিনিসটা শিখাইতে হবে। আমরা কিন্তু ইমোশনালি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, হোয়াট এভার ইউ ডু, বা একটা সংসার বলেন, একটা সমাজ বলেন, একটা রাষ্ট্র বলেন, এখানে আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ড করি। এখানে আমরা আপনি সব কিছু পারেন, ঠিক আছে, কিন্তু সবকিছুর পরেও আপনি কিছু না কিছুর উপর আপনি নির্ভর করেন। তো এইটা আমি মানে ইন্ডিপেন্ডেন্ট করা খুবই দরকার বাচ্চাদেরকে। ইন্ডিপেন্ডেন্সি শেখানো মানে হচ্ছে, আমি বলবো ইন্ডিপেন্ডেন্সি শেখানো মানে স্কিল শেখানো, স্কিলড করা, এটাই। এবং স্কিল কেন করবেন? তাহলে সে কনফিডেন্ট হবে। আপনি তাকে যত স্কিল দিতে পারবেন, যে বাচ্চারা নিজে নিজে খেতে পারে আর যাকে খাওয়াই দিতে হয়, দুজনের পার্থক্য আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যেগুলো মানে বেসিক কাজ, এগুলো তাকে নিজে নিজে করতে দেওয়া ভালো। আপনি হেল্পার হিসেবে থাকবেন এবং এটা তার মানে যে কনফিডেন্স, সেটাকে বুস্ট করে। আরেকটা জিনিস আপনি তাকে শিখাবেন যে কারো হেল্প নেওয়া, বা যখন আপনার হেল্প লাগবে তখন সেটা হেল্প চাওয়াটা, এটা কোনো লজ্জার কিছু না, খারাপ কিছু না, না কোনো লজ্জা, এটা খারাপ তো কিছু নাই, এটা লজ্জার কিছু না, কারো হেল্প লাগতেই পারে। এবং এই যে ও যেন আরেকজনকে হেল্প করে, এই যে আরেকজনকে হেল্প করবে, ও কারো হেল্প নিবে, এইভাবেই একটা ফ্যামিলি চলে, এইভাবেই একটা সোসাইটি চলে, এইভাবেই একটা স্টেট চলে, একটা ইভেন দুনিয়াটা এইভাবেই চলছে। সো আমিও আপনার সাথে একমত। আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট, যেভাবে এখন এটা হয়ে গেছে। আই লাইক দ্য ওয়ার্ড মোর সেলফ সাফিসিয়েন্ট। ইয়েস, রাইট। সো ইউ আর টেলিং মি যে সেলফ সাফিসিয়েন্ট হওয়া উচিত সবার, বাট অ্যাট দ্য সেম টাইম যদি হেল্পের দরকার পড়ে, হেল্প মানা করার দরকার নেই, আর হেল্প কেউ যদি চায় তাকে হেল্প করা উচিত, বাট অ্যান্ড টার্গেট থাকবে টু এই সব কিছুরই যাতে আপনি একটা পার্টনারের সাথে ইন কোহিশন থাকতে পারেন, বিকজ দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। আপনাকে সোসাইটিতে থাকতেই হবে সবার সাথে। আপনি সবাই আমরা ইন্ডিভিজুয়াল, তো অবশ্যই আমাদের আলাদা চিন্তা চেতনা, আমাদের ভাবনা, আমাদের পছন্দ আলাদা, কিন্তু তার মানে তো এই না যে আমরা সবাই একই। আমার যে ড্রেস পছন্দ আপনার সেই ড্রেস পছন্দ না, তো তার মানে কি এটা যে আমার পছন্দের ড্রেসই আপনাকে পড়তে হবে বা আপনার পছন্দের ড্রেস আমাকে পড়তে হবে? আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, স্বাধীনতা অবশ্যই দরকার, কিন্তু আমার মনে হয় আর কি যে আমরা সবকিছু নিয়ে একটু বেশি সবকিছুকে একটা খুব জোর করে স্বাধীন না খুব বেশি উপরে নিয়ে যায়, মানে কোনো কিছুর কোনো ব্যালেন্স জিনিসটা নাই, বুঝছেন? যে ধরেন আপনার বাচ্চা নির্ভরশীল, মানে এমনই নির্ভরশীল যে তার খিদা লাগছে এটা সে বলতে পারে না, বা তার পেট ভরে গেছে এটা সে বলতে পারে না। আপনি ওকে খাওয়াতেই থাকেন, তারপর সে বমি করে দেয়। এটা বলছে আর কি, যে মানে এটার কিন্তু একটা ফাইন ব্যালেন্স আছে সবকিছুর। আবার ধরেন যে আবার স্বাধীন মানে এতই স্বাধীন যে সে কখন ঘরে ঢুকে এটা আপনি জানেন না, তারপর বা সে কাদের সাথে মিশে, বা সে কি সবচেয়ে বেশি যেটা আমি ল্যাকটা ফিল করি, যেটা মানে আমার মনে হয় যে এটা থাকা উচিত না, বা আমাদের প্যারেন্টদের সবার সচেতন হওয়া উচিত, বাচ্চাটা কি ভাবনাটা কি করছে এটা যেন আপনার জানা থাকে। আপনি শুধু কোথায় কোন স্কুলে পড়ে বা ওর বন্ধু কারা এটা জেনে আপনার কি লাভ, আমিও বুঝি না। হ্যাঁ, যে ও কি ভাবছে এইটা যেন আমরা প্যারেন্টরা জানি। আই থিংক আমরা কেউই জানি না, তার আমাদের মানে যারা প্যারেন্টস আছে আমরা কি চেষ্টা করি? হ্যাঁ, ওকে, আমার বাবা মা চেষ্টা করে যে প্রফেশনালি আমি কতটা সাকসেসফুল হচ্ছি, আমি সেফ আছি কিনা, সেফ, হ্যাঁ, এন্ড ধরেন আমার ফিউচার, মানে ওদের কাছে ফিউচার মানে কি ফিনান্সিয়াল জায়গাটা ঠিক আছে কিনা, হেলথ ঠিক আছে কিনা। আমরা তো 7টা বাজে ঘুম থেকে উঠি, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাই, সো একটা খুব ফাইন রুটিনের মধ্যে আমরা আছি, তো আমরা তো ফাইন, বুঝতে পারছেন? কিন্তু এই যে ধরেন আমি এখানে আসছি পডকাস্ট করতে, আমি কিন্তু আমার মাকে এটা বলতে পারি নাই আমি কোথায় যাচ্ছি, আমার একটা কাজ আছে আর বাচ্চা ওইখানে থাকবে, তো আমরা বের হচ্ছি। কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে ধরেন এই যে গ্যাপটা, আমি ওকে বললাম যে আমি পডকাস্ট করতে চাচ্ছি, she will not understand what is podcast, and আপনি হয়তো বলেন না because she might ask 10 questions হয়তো। no এটা কোনো ভ্যালু অ্যাড করে না আর কি, বুঝতে পারছেন? তো সে শুধু জানতে চায় আমি সেফ আছি আর আমি ঠিক আছি, আমার যা লাগবে সেগুলো আমার আছে, বুঝতে পারছেন? আমি এটা করি, বাট আমি চাই না যে আমার বাচ্চার সাথে এটা আমার হোক, কারণ এটা আমার জন্য আরো বড় চ্যালেঞ্জ, কারণ ও একটা সম্পূর্ণ ভিন্ন সোসাইটিতে বড় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ভিন্ন, কালচার ভিন্ন,
সময় তো একদম অনেক 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 বেশি ভিন্ন, কারণ আগে দুনিয়া চেঞ্জ হতো 50 বছরে একটা চেঞ্জ, এখন 5 বছরে দুনিয়া এমন ভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, তো ও যখন ধরেন যে টিনেজ হবে, মানে যখন এখন তো তার জীবনের 100% সময় মার সাথে, আর কয়েকদিন পরেই হবে 80%, কারণ সে স্কুলে যাবে, 20% হবে স্কুলের সাথে। একটা সময় গিয়ে কিন্তু আমি হয়ে যাব 10%, বাকিরা হবে 90%। কিন্তু আমি বলতে চাই যে ওর মনে কি চলে এইটা যেন আমি বুঝতে পারি, এবং আমি আমার বাসার যারা ছোট, আমার যারা জুনিয়র, প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা হচ্ছে কি জানেন, তাদের মনে কি চলে এটা আর কেউ জানুক আর না জানুক এটা আমি জানি। আপনি খুব পারসেপটিভ। এক্স্যাক্টলি, আমি অলওয়েজ তাদের সাথে এমন ভাবে কথা বলি যেন আমি ওদেরই বয়সী, এবং ওরা যখন আমাকে কোনো কিছু শেয়ার করে আমি কখনো ওদেরকে মাস্টারের মতো একটা জ্ঞান দিই না, যেটা আমি এখানে দিচ্ছি। বুঝতে পারছেন? কারণ আপনি মানে যখনই আপনি ওই জায়গাটা নিয়ে নেবেন, সবসময় সবাই জ্ঞানটা চায় না, ওটা গ্যাপ চলে আসবে তখন। হ্যাঁ, সবসময় না ধরেন আর সবকিছু নিয়ে আপনি জ্ঞান দিতেও পারবেন না। এখন আমার ভাগ্নে আমাকে বললো যে সে একটা মেয়েকে এসে মেসেজ দিয়েছে, টেক্সট মেসেজ, সে এটা ব্যাক করেনি। এখন আমি কি বলবো? ভেরি গুড লিসনার অলসো, আই হ্যাভ টু বি ভেরি গুড লিসনার, আই হ্যাভ টু বি, বিকজ আমি বললাম তো, আমি ওই আমার মার সাথে যে গ্যাপটা আমি ফিল করি, আমি চাই না যে এটা আমার বাচ্চাদের সাথে আমার হোক, এবং আমার ফ্যামিলি যারা জুনিয়র সবাই আসলে আমার বাচ্চাই। হ্যাঁ, এবং এটা আমি মনে করি তাদের এই জায়গাটা থাকা দরকার। এটা যদি থাকে না, যাদের এই জিনিসটা, সবার তো আর একরকম না, যাদের এই জিনিসটা আছে যে বাবা মায়ের সাথে ধরেন সেই যোগাযোগটা, মানে মনের যোগাযোগটা আছে, ওরা হলো সবচেয়ে সুখী পার্সন পৃথিবীতে। যাদের অনেক টাকা তারা কিন্তু সুখী পার্সন না। আপনি কি দেখেন যে সুখী হয় কারা? যারা বেশি সম্পর্কে যারা সম্পর্কিত, তারা হলো রিলেশনশিপস যাদের বেশি আছে তাদের সারা খুশি। মানে একটা লোনলি মানুষ আর একটা অনেক সম্পর্কে থাকা মানুষ, দুইজনের মধ্যে পার্থক্য হলো কোন একটা বিপদে পড়লে অনেক সম্পর্কে যে মানুষ আছে সেটা যত সহজে নিতে পারে, মানসিক ভাবে ডিল করতে পারে যেভাবে, এই লোনলি মানুষটা সেভাবে পারে না। তো আমি চাই না যে আমার বাচ্চা একটা লোনলি মানুষ হোক। আমি অফকোর্স চাই তার সাথে আমার না শুধু সবার সাথে ওই কানেকশনটা থাক। এবং এটা আবার চাওয়ার পথে ওই যে আপনি বললেন না যে আমাদের লিমিটেশনস গুলো কি, আমাদের প্যারেন্টিং নিয়ে আমরা কিভাবে উতরাবো, এটা হচ্ছে জাস্ট আমার ভাবনাগুলো আমি ভেবে ভেবে ঠিক করছি যে কি মানে আমি কি প্রবলেম ফিল করেছে আমার বাবা মার সঙ্গে। আর আমরা আসলে যখন বাচ্চা পালন করি, আমরা মডার্ন প্যারেন্টরা কি, কনসিয়াস প্যারেন্টরা যারা ইচ্ছা করে বাবা মা হয়েছে, আমরা কি করছি, আমরা আমাদের ছোটবেলাটাকে কিন্তু রিবিল্ড করছি। বুঝতে পারছেন? আমাদের ছোটবেলাটা বা আমাদের শৈশবটা যেমন ছিল সেটার উপরে কিন্তু আমাদের কোনো হাত ছিল না, কোনো ক্ষমতা ছিল না। মানে ওখানে আমরা ছিলাম একটা পুতুল। আর এখন আমরা ওই আরেকজনের শৈশব কিন্তু আমরা বিল্ড করছি, যেখানে ক্ষমতা আমাদের, মানে মেইন ক্যারেক্টারটা আমি। পুতুল যদি নাচাই, ওই পুতুল যে নাচাচ্ছে সেটা আমি। সো আমি ওইটা ওইভাবে করতে চাই যেভাবে আমারটা হলে আমি খুশি হতাম। বুঝতে পারছেন? আই থিংক এইটাই সবার মাথায় হচ্ছে, মানে রেইজ ইওর চিলড্রেন the way you wanted to be raised. Exactly. Okay. Exactly. আপু, অনেকে মেয়েরা আই ফিল যখন প্রেগন্যান্সির পরে মেয়েরা আস্তে আস্তে প্যারেন্টিংটা শিখে। এখনো অনেক বাবা আছে যারা হয়তো বা অতটা ইনভলভ না, বা হয়তো বা থাকে না অতটা অফিস করে, রাইট, বা ধরেন জেন্ডার রুলস করে তার বা সো হাউ ডু ইউ রেকন একটা মেয়ে তার হাজবেন্ডকে রাজি করাবে, আর এইদিকে প্রবণতাটা বাড়াবে যে তুমি একটু বাসায় একটু টাইম দাও, আর বাচ্চাদের সাথে টাইম দাও, একটু গেমস খেলো, আর থিংস লাইক দ্যাট। যাদের বিয়ে হয়ে গেছে ওদেরকে নিয়ে আমি একটু পরে বলি। যাদের এখনো বিয়ে হয় না, যেসব মেয়েদের এবং যেসব ছেলেদের, আমি মনে করি যে যেহেতু আমরা এই যুগে কথাটা বলছি এবং ভবিষ্যতে আপনারা দেখবেন তো এই ভিডিওটা, আপনারা বিয়ে করার আগে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, বা মানে দুই পক্ষ, বর পক্ষ করে পক্ষ, আমরা কথা বলি আমাদের গোষ্ঠী কেমন ছিল, আমাদের অর্থনৈতিক অবস্থা কি, আমাদের গায়ের রং, সামাজিক প্রযুক্তি, হাঁটতে পারে কিনা, চুল লম্বা কিনা। আসলে ছেলে মেয়েদের কথা বলা উচিত হলো তাদের যদি বাচ্চা হয় সেটাকে তারা কিভাবে বড় করবে, এইটা নিয়ে হলো কথা বলা উচিত। এবং আপনি একটা জিনিস দেখবেন, বাচ্চা হবার পরে বেশিরভাগ বিয়ে ভেঙে যায়। এখন একটা বাচ্চা হবার পরে বিয়েটা ভেঙে যায়। এখন বিয়ে ভেঙে যায় কেন? কারণ এখন বিয়ে ভাঙা সম্ভব, এবং আগে যদি সম্ভব হতো আগে সব বিয়ে ভেঙে যেত। সব বিয়ে না, আমি বলবো 98% বিয়ে ভেঙে যেত। কেন? এই মানে আপনি ধরেন বিয়ে করলেন, এটা তো একটা খুব মজার বিষয়, আপনার একটা পার্টনার হলো, পার্টনাররা মিলে যখন একটা রেসপন্সিবিলিটি নিলেন, এটা কিন্তু একটা কোনো মজার বিষয় না, এটা একটা ডেয়ারিং বিষয়, বুঝছেন? এটা একটা টেরিবল বিষয়।
এইটা যারা ফান করতে পারবে, এটাকে যারা আনন্দ, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই আমরা এই বিষয়ে আনন্দ পাই। এবং আমি আসলে ওই ছেলেকে আমি বিয়েই করছি এই জন্য যে মানে আমার মনে হয়েছে সে আমি যেভাবে আমার বাচ্চাকে রেস করতে চাই এটা সেই পার্টনারটা সে হতে পারবে, মানে যেই বাবাটা আমি চাই সেটা সে হতে পারবে, এই জন্যই তাকে আমি বিয়ে করছি। হ্যাঁ, এখন ধরেন আমি এটা বলবো যে আপনি বা আপনারা তাকেই বিয়ে করবেন যার মাধ্যমে আপনি আপনার মা বা বাবা যেটা চান যে আপনার সন্তানের মাটা এরকম হোক বা সন্তানের বাবাটা এরকম হোক, তাকে আপনি বিয়ে করবেন। প্রেম অন্য জিনিস, ভালোবাসা অন্য জিনিস, সবকিছু অন্য জিনিস, কিন্তু বিয়ে কিন্তু আসলে আমরা বিয়ের মাধ্যমে আমরা কি করি, আমরা একটা সামাজিক চুক্তিতে আবদ্ধ হই, আমরা একটা ফ্যামিলি আমরা তৈরি করি। আপনার ফ্যামিলিটা কিন্তু ওইটার মাধ্যমে তৈরি হয়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তখন যদি মিসম্যাচ হয় বিয়ের পরে বাচ্চা হওয়ার পর, তাহলে তো তখন এবং এটা কয়টা মানুষের জীবন ধ্বংস করে দেখেন, এটা তিনটা তো যখন একটা ওইরকম একটা মানে একটা ওই ধরনের ফ্যামিলি থেকে একটা বাচ্চা যখন পরিবেশে বড় হয়, ওই বাচ্চাটা কিন্তু ওই সমাজটাকেও অনেক বেশি বুঝতে পারছেন, ওর যে মানসিক সমস্যাগুলো বা ওর যে সমস্যাগুলো, ওর যে ব্যক্তিত্বের সমস্যা, এটা তো ওই সমাজটাকেও প্রভাবিত করে। এটা গেল যারা বিয়ে করে নাই তাদের। এখন যারা বিয়ে করে ফেলছে, হ্যাঁ, এবং ধরেন একটা পর্যায়ে গিয়ে দেখলো যে যেটা আপনি বললেন যে সে যেভাবে প্রত্যাশা করে সেটা সে পাচ্ছে না, তার ধরা যাচ্ছে 80% দেয়া লাগতেছে, হাজবেন্ড দিতেছে 20%। এখন এখানে দেখেন আমার একটা জিনিস খুবই মনে হয়, মানে আমাদের বিয়ের বা বিবাহিত দম্পতিদের মধ্যে বা বিশেষ করে মেয়েরা যেটা করে, কি চায় এটা ওরা নিজেরাও জানে না। আই এম সরি, আমাকে এটা হ্যাঁ, বেশিরভাগ মেয়ে ওরা যে কি চায় এটা ওরা নিজেরাও জানে না। ধরেন আজকে আমার একটা ভিডিও দেখলো, আমি বাচ্চাকে পিয়ানোর উপর উঠে নাচাচ্ছি, সে আজকে থেকে চাওয়া শুরু করে যে ও পিয়ানোর উপর উঠে নাচবে। আজকে আমাকে দেখলো আমি একটা পার্পল ড্রেস পরা, আজকে ওর একটা পার্পল ড্রেস লাগবে। এগুলো আসলে আমাদের রেজ হওয়ার প্রবলেমটা কি বুঝছেন? আপনার পার্সোনালিটিটা এমন হবে কেন রে ভাই? আপনি অন্যরা যেটা করতেছে সেটা করি। আমি তো দেখি যে ধরেন কি প্রত্যেক ঈদের সময় কথা বলতেছি, ঈদের সময় একটা ফ্যাশন বের হয়, ওই জামাটা নাকি পরতে হবে। আপনি কোন ছেলেকে শুনছেন কখনো আত্মহত্যা করছে ওই জামার জন্য, চুমকি জামার জন্য? কেন? কারণ ছেলেদেরকে এভাবে শেখানো হয় না তো, মেয়েদেরকে আমরা এভাবে রেজ করি তো যে এগুলা এত ইম্পর্টেন্ট। এনিওয়ে ওই জায়গায় না যাই, মানে আমি বলছি যে আপনি কি চান, নাম্বার 1 আপনাকে এটা বুঝতে হবে যে আমি এইটা চাই। তখন আপনি আপনার হাজবেন্ডের সাথে নেগোসিয়েশন করতে পারবেন। যখন আপনি জানেনই না, আজকে বলতেছেন আমি চাই তুমি গেম খেলো, কালকে বলবেন আমি চাই তুমি টিভি না দেখে ওর সাথে দাবা খেলো, পরশুদিন বলবেন আমি চাই তুমি ওকে এবিসিডি পড়াও। এইভাবে না আপনি আপনাকে লুজ করেন, বুঝছেন? তা না বলে তার হাজবেন্ডের সাথে বসে আই ফিল বলা উচিত যে আই ওয়ান্ট তুমি বাচ্চার সাথে বেশি টাইম স্পেন্ড করো। আপনি বসবেন তো পরে, আগে আপনাকে তো জানতে হবে আপনি কি চান। হ্যাঁ, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেক সময় আমরা মানে আর্টিকুলেট করতে পারে না, মানে অথবা ওই জিনিসটা বুঝে, মানে যখন দরকার পড়ে তখন ওই নিডটা বুঝে, বাট পরে ওইটা আর্টিকুলেট করে যে আমার নিডটা আসলে কি ছিল বা কি প্রবলেম এটা বুঝতে পারে না। আবার ধর নিজেকে সেই সময়টাও আসলে দেয় না, বুঝছেন? এটা আমার মনে হয় যে নিজেকে তো একটা সময় দিতে হবে এটা বুঝার জন্য। বা আবার ধরেন এখানে অনেক কম বয়সেই মেয়েদের বিয়ে হয়। আমার কালকে একটা ফলো বিয়ে কত বছর বয়স হওয়া উচিত আপনার মতে মেয়েদের বয়স? হ্যাঁ, সবকিছু মানে পড়াশোনা, বায়োলজিক্যাল ফ্যাক্টর সবকিছু মানো না, বয়স না। আপনি যখন নিজেকে রেডি মনে করেন আরেকজনের সাথে পার্টনার হওয়ার জন্য, বায়োলজিক্যাল ফ্যাক্টরস আছে যে কোনো বায়োলজিক্যাল ফ্যাক্টর নাই। বিয়ের বায়োলজিক্যাল ফ্যাক্টর কি? আপনি বায়োলজিক্যাল ফ্যাক্টরস বাচ্চা আপনি যখন ফিল করেন, বাচ্চা শুনেন, আপনার নেচার তো ধরেন আপনি ধরেন মানে আপনার ধরেন যে আপনি একটা নারী, আপনি কিন্তু 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন ছেলের সাথে আপনি বাচ্চা নিতে পারেন। তো আমরা কি নেই? ওয়াই ডু আমরা একটা ছেলেকে বিয়ে করি? স্টেবিলিটি কেন? হ্যাঁ, স্টেবিলিটি। তো আমরা তো নেচারকে ফলো করতেছি না, তাহলে ওই ইয়ের ক্ষেত্রে আপনি নেচারকে ফলো করবেন কেন? মানে কি যেন বললেন, বায়োলজিক্যাল। আমি বলছি যে আপনি যখন ধরেন কোনো 14 বছর বয়সী মেয়ে, সে ফিল করলো যে সে, অবশ্য 14 বছর বয়সে ভুলই হয় বেশি, ঠিক আছে? আমার কাছে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই মনে হয় আপনি যখনই বিয়ে করেন না কেন আপনার নিজের যেন সেলফ কনসাসনেসটা তৈরি হয়, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যেন আত্মনির্ভরশীল হন। চাকরি করা বলবো না আমি, বুঝতে পারছেন? যে আপনি নিজের খরচ চালাতে পারেন, এরকম আপনি কিছু হন। আমি কিন্তু চাকরি করি না, এবং চাকরি করার কোনো হ্যাঁ করতাম, কিন্তু আমি যখন বিয়ে করি আমি চাকরি করি না। আমি যখন বাচ্চা রেজ করছে, হ্যাঁ আমি চাকরি করি না, আমি চাকরি করবো না। আমি চাকরিকে কোনো মানে কি বলবো, এটাকে আমি খুব ইম্পর্টেন্ট কিছু মনে করি না। কিন্তু ধরেন আমার হাজবেন্ড নাই, এটা আমার জন্য কোনো মানে আমি বলছি এটা আমি আত্মনির্ভরশীল মানুষ, বুঝতে পারছেন? আমি কিন্তু অনেক কিছু জানি, আই এম এ স্কিলড পারসন। এবং এই যে স্কিল থাকাটা প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা ছেলের এটা দরকার।
স্কিল থাকাটা এবং নিজের স্কিলটাকে ডেভেলপড রাখাটা। আপনার ফোন যেমন আপডেট করতে হয়, নিজেকে আপডেট রাখবেন। এটা আপনাকে, এগুলো আসলে কি করে জানেন, যখন একটা কনফিডেন্ট মা একটা কনফিডেন্ট বাচ্চাকে রেস করতে পারে। যে মার নিজের কনফিডেন্স নাই সে কিন্তু পারে না, এবং এটা বাবার ক্ষেত্রে সত্যি, এগুলো কোনো মানে জেন্ডার বেসড কথা। এখন আপনার হাজবেন্ড যখন সময় দেয় না, আপনার হাজবেন্ডকে আপনার সময় দিতে হবে। 1 নাম্বার, মুখ ফুটে কথা বলতে হবে, মুখ ফুটে সরাসরি তাকে ধরে বেঁধে আনেন এবং বলেন যে তুমি যে জবটা করো সেই জবে কিন্তু 2 দিন বন্ধ আছে, শুক্র শনি। আমার জবে কি কোনো বন্ধ আছে নাকি? আমার কোনো সিক লিভ নাই। আমার মানে কালকে আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি কিন্তু আজকে 2 ঘন্টা বেশি ঘুমাতে পারবো না। ওকে, আমি জানি এটা আমার জব, মাদারহুড ইজ এ ভেরি ভেরি কমপ্লেক্স জব। ওকে, কিন্তু ফাদারহুড মানে বাচ্চার বাবা যেটা, এটা তো তুমি, এটা তার মা হইতে পারবে না। তোমার যে সময়টা, সেটার যেই দাম, আমার সময়ের যে দাম, এটা কিন্তু সেম না। বাচ্চার বাবার ভূমিকা জীবনে কিন্তু অনেক অনেক অনেক, মানে একটা বাচ্চার জীবনে তার বাবার ভূমিকা, বাবার সময়ের ভূমিকা। ঠিক আছে, তুমি অনেক বিজি, তুমি অনেক কিছু তোমার করতে হয়, ঠিক আছে। আমি কি করলে তুমি আমার বাচ্চাকে 10টা মিনিট সময় দিতে পারবা প্রতিদিন, আমাকে বলো তো। এইটা আপনি ধরেন তো দেখি, আপনার হাজবেন্ডকে এইভাবে ধরেন না। সিরিয়াসলি, আমি ধরলাম যে হাজবেন্ডটা খুব খারাপ, আমি ওইরকম, আমি বলবো তাকে যে আমি কি করলে, আমি 10 টাকা কামাই করে আনলে হবে? আমি তোমাকে মাসে $1000 দিলে হবে? কি আমি কিভাবে তোমাকে সাপোর্ট করলে তুমি 10 মিনিট তোমার বাচ্চাকে কোনো গেম খেলা ছাড়া, মোবাইলের দিকে তাকায় থাকা ছাড়া, বন্ধুদের সাথে ফোনে কথা বলা ছাড়া, গল্প করবা, ধমক দেওয়া ছাড়া আমার বাচ্চার সাথে বসে তুমি কথা বলবা? তুমি আমাকে বলো তো দেখি। এখন আমাকে বলেন, হাজবেন্ডটা কোথায় যাবে? সে কি অ্যান্সার করতে পারে? বলবে আমার পার্টি পে দিতে হবে। বলে ঠিক আছে, দেবো। আমাকে মাসে 10,000 টাকা যৌতুক এনে দিতে হবে, এই ধরনের কথা বললো। তো এটা তো আর তার পক্ষে সম্ভব না। আপনি, আমার মনে হয় যে মানে মুখ ফুটে তাকে বলা, কারণ বাট আই থিংক বেশিরভাগ বিয়েদের বলে লজ্জায় পড়ে সে নিজেই টাইম স্পেন্ড করবে। আমি লজ্জায় ফেলতে বলি না, কিন্তু ধরেন যে আমরা যখন ধরেন হাজবেন্ড ওয়াইফ, তখন কি আমাদের মধ্যে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাই? একজন আরেকজনের এক্সপেকটেশনের প্রতি কি কোনো আমাদের সম্মান নাই? এটা কি হয় বাবারা? হ্যাঁ, আমি দেখছি আমাদের এখনকার জেনারেশন জানি না, বাট আগের জেনারেশনের বাবারা ডিডন্ট নো হাউ টু টক টু আস। ইভেন আমি এরকম অনেক মানে আত্মীয় স্বজনের বাসা দেখছি যে হয়তো শুক্রবারে বাবা বাসায়, শুক্রবার সবাই বিরক্ত থাকে। আমরাই তো শুক্রবারে মানে বাবা বলেছে যে আজকে কেন বাসায়, কেন সারাদিন কেন বাসায়, বাবার বাইরে ফ্রেন্ড নাই, সারাদিন বাসায় কেন? হয়তো বাসায় থাকলে হয়তো সে হয়তো খালি চিল্লাপাল্লা করবে, এটা ঠিক নাই কেন, ওইটা হচ্ছে না কেন, ট্রান্সলেশন জিজ্ঞাসা করবে, এটা ট্রান্সলেশন কি, এটা ইংরেজি কি? এখনো এগুলা কারো ভালো লাগে নাকি? ওগুলা আমরাই তো তারা যারা ভাবতাম যে ও বাবা কেন ঈদের দিন বাসায় থাকে, সে বাইরে হতে পারে না, ঠিক আছে। এটা তো আমরাই তো সেই জেনারেশন। এখন এইটা তো একটা আছে যে ধরেন মিশতে পারে না। এখন এটা কিন্তু বাবাদের প্রতি একটা অবিচারও আমাদের, কারণ দেখেন ওরা তো ওদের বাবার কাছ থেকে দেখে নেয়, একটা বড় গ্যাপ এখানে আছে। ওরা যে ওদেরকে যেভাবে ব্রেস করা হয়েছে ছেলেদেরকে, ওদেরকে কি বলা হয়, আপনি যদি সুন্দর করে কারোর সাথে কথা বলেন আপনি মেয়ে, আপনি যদি হাসেন আপনি মেয়ে, আর বাচ্চাদের পালন করা ইজ নট মাই জব। নাও আপনি কাঁদলেও আপনি মেয়ে, আপনি ওকে ডাইপার চেঞ্জ করে দেন আপনি মেয়ে, আপনি বউয়ের পিছে পিছে ঘোরেন, এভাবে কথা বলে না? মায়েরাই তো বলে এগুলো, আবার অন্যরা কি বলবে, তাই না? এখন এইটা কিন্তু মানে বাবাদের জন্য এটা খুব কঠিন যুগ, এটা কঠিন সময়, কারণ তাদেরকে মার্দ এটাও ধরে থাকতে হয়, তারা মার্দ, আবার বুঝে যে আবার ধরেন সেই মানবিকতাও আছে যে ধরেন ইটস ওকে, মশায়া পার্ট অফ আওয়ার লাইফ। আবার ধরেন সেই জায়গাটাও মানে সেই ফিলিংসটাও কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করছে যে মেবি আমরা আরেকটু পার্টিসিপেট করতে পারি বা বাচ্চাকে সময় দিতে পারি। আবার ধরেন অনেক ছেলেরা কিন্তু বেশি লজ্জা পায় মেয়েদের চেয়ে, জানেন, এবং ইন্ট্রোভার্ট বেশি হয় মনের কথা, কারণ ওদেরকে এভাবে ওদের ফিলিংস বলতে দেওয়াটা শেখানো হয়নি, তো ওরা বেশি লজ্জা পায়, ওরা এক্সপ্রেস করতে পারে না, ওরা কথা বলতে পারে না। অনেক সময় ভালোবাসা দেখানো, একটা বাচ্চার প্রতি ভালোবাসা দেখাতেও লজ্জা করে, যারা যে প্যারেন্টসরা, যে আমি এখন আমার কাজিনসদের মধ্যেও দেখছি যারা একটু বউদের হেল্পও করে, তারা ওই বিষয়টা খুব সিক্রেটিভ, দে ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, এন্ড এটা নিয়ে কথা হলে আরে হইছে, মানে দে ডোন্ট ওয়ান্ট টু এই নিউজটা ছড়াই যাক, ঠিক আছে, যে আমি সে তার বউরে হেল্প করে বা তার বউরে সময় দেয় বা বাচ্চার সময় দেয়। বউকে হেল্প করা তো পজিটিভ না আমাদের সোসাইটিতে, মানে একটা সোসাইটিতে শিক্ষিত আপার ক্লাস ওগুলো অন্য কথা, কিন্তু একটা সোসাইটিতে এটা ম্যাসকুলিনই না। আপনি মার্দ, আমি বললাম না একটা ওয়ার্ড মার্দ, আপনি মার্দ মানে কি, আপনার বাইক আছে, আপনি বউকে বাইকে উঠান নামান এবং যা বলেন বউ তাই করে,
বুঝতে পারছেন? বউয়ের সাথে আপনি পার্টনার, তার মানে তো আপনি নিচে হয়ে গেলেন। তো ওটাও কিভাবে ও দেখাতে পারবে? এটা তার দেখানো সে পথটাও নাই। তো এইসব ক্ষেত্রে বাবাদের আমি বলবো যে আপনারা ওই সোসাইটির চাপ, আসলে সামাজিক চাপ মেয়েদের চেয়ে ছেলেদের উপর বেশি। এগুলো আমার মনে হয় যে কে কি বলে এগুলা ছেলেরা শুনলে কেমনে হয় আমি বুঝি না এগুলা। মানে আমি যদি এখন আমার যদি বিয়ে হয়ে যেত আর আমি যদি এখন বলতাম আমার স্টুডিওর ভাইয়াদের যে আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে, আমার বাচ্চাকে আমার টেক ওভার বাচ্চার দায়িত্ব এখন, ওরাই চিন্তা করবে যে কি বলে কি বলে। হ্যাঁ, এবং দেখেন আমার হাজবেন্ড কিন্তু বলে যখন যে আমার আজকে বাসা যেতে হবে, কারণ আমার হাজবেন্ড এরকমই যে আমার বউকে ঘুমাইতে দিতে হবে, বা আমার বউকে গোসল করতে দিতে হবে, বা আমার বউকে শ্যাম্পু করতে দিতে হবে, তো আমার বাচ্চাকে দেখতে হবে। তো প্রথম দিকে কিন্তু সবাই হাসতো ওর কলিগরা, ওরা তো খুব ম্যাসকুলিন, কারণ ওরা পুলিশ, বুঝছেন না, ওরা তো মার্ড। তো পুলিশ ডিপার্টমেন্টে তো সবাই হাসতো ওর কলিগরা, বুঝতে পারছেন? এবং এটা নিয়ে ওকে নিয়ে আমার হাজবেন্ড হ্যাঁ, তো কে কি মানে কে হাসে আর কে কি করে এগুলো আবার ও কেয়ারই করে না। হ্যাঁ, তো আমার মতোই। তো এখন আবার উল্টোটা হয়ে গেছে, এখন আবার সবাই ওকে বলে যে আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে, আমরা এই সময়টা মানে যখন দেখে যে ওর বাচ্চার সাথে ও কিভাবে সময় কাটায় বা ওরা কত ক্লোজ বা ও খুব এনজয়ও করে আসলে, হ্যাঁ, তখন ওরা বলে যে আমরা তো এগুলো মিস করে ফেলছি, এগুলো আমরা করি নাই। কি করছো তখন? ওভারটাইম করছি। ঠিক আছে। আবার ধরেন যারা এখনো বাবা হয় নাই তারা আসলে ইয়াংরা আসলে এগুলো নিয়ে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। না ওরা অলরেডি এগুলো নিয়ে চেঞ্জ, মানে তারা ওই জিনিসগুলো এখনো ওরকম ভাবে না, আমার মনে হয়। 0 থেকে 3 বছরের মধ্যে বাচ্চাদের আসলে খাওয়ানো কি উচিত? আই নো এখানে ডিফারেন্ট সেগমেন্টস আছে, বাট মানে আপনি যদি একটু এটাকে ব্রেকডাউন করতে পারতেন। বেসিক খাবার কি জিনিস? বেসিক খাবার হলো যেটা মাটিতে উৎপাদন হচ্ছে, আপনি ঘরে আনতেছেন, তারপর বয়েল করতেছেন। বয়েল খাবার হলো আপনার 6 থেকে 8 মাস পর্যন্ত বয়েল, শুধু বয়েল। এবং খাবার মানে আমি বলছি ধরেন মিষ্টি কুমড়া, তার সাথে আর কিছু মিশাতে পারবেন না পানি ছাড়া বা বুকের দুধ ছাড়া, শুধু মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে সেটাতে একটু পানি দিয়ে মানে লিকুইড করার জন্য খাওয়াবেন। যেটা সেদ্ধ করতে হয় না, যেমন ধরেন পাকা পেঁপে, তাকে চটকে আপনি শুধুই ওটা খাওয়াবেন, আর কিচ্ছু না। নো প্রসেসড ফুড, নো প্যাকেজড ফুড। আমি আবার বলছি, প্যাকেটে থাকে যেটা এক্সপায়ার ডেট লেখা থাকে সেই ফুডটা বাচ্চার জন্য না। আচ্ছা, তারপরে 8 থেকে 12 মাসে আপনি যেটা করবেন, আমাদের বিভিন্ন মশলা আছে, আমাদের দেশীয় খাবারের মশলা, তেল, এগুলো আপনি তখন ওকে ইন্ট্রোডিউস করবেন, কিন্তু লবণ এবং চিনি ছাড়া। মডার্ন যে কনসেপ্ট, হেলথ কনসেপ্ট, সেটা কিন্তু বলে যে ছোট বাচ্চার কিডনি সেটা লবণ এবং চিনি এগুলোকে তারা লবণ প্রসেস করতে পারে না, এবং ছোটবেলাতে যারা বেশি লবণ খায় তারা খুব অল্প বয়সে গিয়ে হাই প্রেশারের মতো রোগে ভোগে। আর চিনির ব্যাপারটা কি, আমরা আসলে এত বেশি চিনি খাচ্ছি এখন আমি জানি অনেকেই বলবে যে আমরা তো ছোটবেলায় খেয়ে আসছি, আমাদের তো কিছু হয় নাই। সরি, এটা বললেন না, আপনাদের কিছু হয় নাই। এত বেশি সব খাবার, মানে আমরা এখন যে খাবারগুলো খাই এগুলো কিন্তু 10 বছর আগেও ছিল না। আপনি দেখেন না বাজারে কত ধরনের খাবার, আমরা তো এগুলো খেয়ে বড় হই নাই। এটা ভুল কথা যে আমরা চিনি আর লবণ খেয়ে বড় হয়েছি, আমরা এই পরিমাণ চিনি আর লবণ ছিলও না। তো এই চিনি আর লবণ থেকে যতদিন দূরে রাখতে পারবেন তত ভালো। যখন 12 মাস হয়ে গেছে, যেটা একটা আমি মানে বলবো একটা ভালো সময়, যেমন আমার বাচ্চাকে আমি চিনি ইন্ট্রোডিউস বা ন্যাচারাল চিনি না, মানে কৃত্রিম চিনি বা সাদা চিনিতে আমি ইন্ট্রোডিউস করছি বা কেক দিলাম আমি ওকে 2 বছর বয়সে গিয়ে, তাও বাসায় বানানো একটা কেক বানিয়ে। তো আমাকে অনেক মানুষ অনেক সমালোচনা করলো যে আপনারা বাচ্চাকে কি বানাতে চান যে এতদিন কেক দেন নাই। মানে এমন একটা ব্যাপার যে কেক হলো একটা খুব ইম্পর্টেন্ট খাবার বাচ্চার জন্য ইম্পর্টেন্ট খাবার ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ঠিক আছে, কলিজা, আয়রনের জন্য। বাংলাদেশের বাচ্চাদের আয়রনের সমস্যা বেশি হয় আমার মনে হয়, যে কারণ অনেক সময় জানে না, বা বাবা মা একটু ভয়ও পায়, আয়রন খেলে তো কনস্টিপেশন হয়, এগুলোও ভয় পায়। আবার হচ্ছে যে আয়রন যে দরকার বা কিসে কিসে আছে এগুলোও জানে না। হ্যাঁ, আবার শাকসবজির প্রতি একটা কেমন জানি একটা ব্যাপার আছে। আর এখন আমাদের একটা ফ্যাশন হলো, বলবো এখন আমাদের একটা সিরিয়াল সেরেলাক। সেরেলাকে কি থাকে এটা একটু পড়ে দেখবেন যে কি আছে ওখানে লেখা থাকবে, গম, দুধ, এটা সেটা আপনার ঘরেই আছে। গম কিনেন, গমকে সেদ্ধ করেন, দুধ মেশান, বুঝতে পারছেন? আমি বলছি যে ওইটা ওই প্যাকেটে না পড়ে আপনি ঘরে বানান। 1 বছর পর্যন্ত বাচ্চাকে লবণ চিনি ছাড়া ঘরের যে জিনিসগুলো এগুলো অল্প অল্প করে খাওয়াটা শিখিয়ে দেন।
মরিচ দিয়েন না, মরিচটা পরে দিন। অনেক বাচ্চা মরিচটা ধরেন 12 মাস পরে, 1 বছর পরে খেতে পারে। অনেক বাচ্চা আমার মতো হতে পারে যে 32 বছর বয়সেও কোনো ঝাল খেতে পারে না। যে স্পাইসেস 12 মাস থেকে ইন্ট্রোডিউস করা উচিত। স্পাইসেস তো পার্থক্য, যেমন হলুদ, তারপর জিরা, ধনিয়া, যেগুলো আমাদের স্পাইসেস, এগুলো খুব ভালো। এগুলো আপনি 8 মাস থেকে অল্প অল্প ইন্ট্রোডিউস করুন, অল্প, নট বেশি। যেমন ধরেন মাংসে আমরা যেভাবে দিই ওটা করা যাবে না, অল্প। আপনি ডালে একটুখানি হলুদ তো দিতে হবে, এইভাবে দিবেন। স্পাইস কিন্তু খুব ভালো, স্পাইস মশলা খারাপ না। স্পাইস বলতে আবার মরিচ বুঝবেন না, ঝাল না। মরিচ আরো পরে, মরিচ 12 মাস থেকে একটু ইন্ট্রোডিউস করে দেখেন, যদিও নিতে পারে, যদিও ভালো লাগে, সবার ভালো লাগে না, তখন আপনি ওকে, অনেক বাচ্চা তখন থেকেই অনেক ঝাল খেতে পারে, পছন্দ করে, এটা ওর শরীরের ব্যাপার, এটা আমি জানি না। 12 মাস থেকে 2 বছর হলো আপনার সেই টার্গেট যে আপনি ওকে একটা পূর্ণবয়স্ক মানুষ যেভাবে খায় এভাবে খাওয়া শিখিয়ে ফেলতে পারবেন। কেন? কারণ ততদিনে ওর দাঁত উঠে যাবে। 1 বছর 1.5 বছরের মধ্যে বাচ্চা সব দাঁত উঠে যায় ইউজুয়ালি, যদি কোনো প্রবলেম বা অন্য কিছু না থাকে দাঁত উঠে যায়। মিল্ক তো চলবে এর ভিতরে? হ্যাঁ, বুকের দুধ এর ভিতরে চলবে? হ্যাঁ, চলবে। বুকের দুধ, এখন বুকের দুধ খাওয়ানো এটাও একটা খুব কন্ট্রোভার্সিয়াল, যে মানে কেউ কেউ বলে যে এটা 2 বছর পর্যন্ত খাওয়ানো যাবে, এরপর আর খাওয়ানো যাবে না। কেউ মনে করে যে আপনি আরো ছোটবেলায় যদি করে ফেলেন, বিশেষ করে ওয়েস্টে এগুলো ওরা মনে করে যে 6 মাসের পরে আর খাওয়াবো না, ফর্মুলা খাওয়াবো, কারণ মা এত ইনভলভ থাকতে চায় না। বুকের দুধ খাওয়ানোটা খুব টায়ারিং ব্যাপার, আপনাকে থাকতে হবে বাচ্চার সাথে, অনেকে এটা থাকতে চায় না। এগুলো সম্পূর্ণ ভুল। কারণ এখন কি বলে, মানে সায়েন্স কি বলে, এখন তো ফেরে পড়ে গেছে। এতদিন তো ফর্মুলার মার্কেটিং করতো, এখন দেখে যে মারা যখন খাওয়াই না, মায়েরা যেমন স্তন ক্যান্সার বা স্তনের বিভিন্ন রকমের যে সমস্যা এগুলোতে পড়ছে, বাচ্চারা তেমন অনেক ধরনের প্রবলেমে পড়ছে। কিসের কারণে? এইসব মানে আর্টিফিশিয়াল খাবার কারণে। বুকের দুধ কিন্তু একটা বাচ্চা, আমার বাচ্চাকে দিয়ে আমি বুঝি, সে যখন ধরেন সলিড খাবার শুরু করে সে ধীরে ধীরে কমিয়ে দেয়। কিন্তু আবার এটা তার জন্য শুধু যে ফুড এটা না, এটা তার জন্য একটা কমফোর্টেরও ব্যাপার। সো আপনি যখন এখন অ্যাজ এ মাম, আপনার লাইফস্টাইল অন্যরকম, আপনি কিভাবে কখন বাচ্চাকে বুকের দুধ ছাড়াবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আর কারো কথা এখানে শোনার দরকার নেই। আমি বলবো একটু বাচ্চাটাকে খেয়াল করেন। যখন দেখবেন যে ও কমিয়ে দিয়েছে আস্তে আস্তে, আপনিও আস্তে আস্তে আপনিও তাকে পুশ করেন, মানে আপনিও একটা একটা ফিড কমিয়ে আনেন। হ্যাঁ, ও যখন কমাচ্ছে আপনিও তখন একটা একটা কমিয়ে আনেন, নিজের ড্রেস আপ গুলো সেভাবে করে ফেলেন। তারপরে ধরেন সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় আমাদের, এটা হলো ঘুম পাড়ানোর সময়। কারণ বাচ্চাটা অভ্যস্ত, যদি প্যাসিফায়ার না দেন আপনি, ওরা বুকের দুধ খেয়ে খেয়ে ঘুমায়। ওই সময়টা আপনি ওকে কিভাবে ঘুম পাড়াবেন, যখন চেঞ্জ করবেন ওর সঙ্গীটা চেঞ্জ করে দেন। ধরেন ওকে, বাবাকে আপনি সে সময় হায়ার করেন যে তোমাকে এই সপ্তাহ তোমাকে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, অনেক সময় যেমন আমার বাচ্চার ক্ষেত্রে হচ্ছে ওর পিঠ চুলকে দিলে ও সুন্দর করে ঘুমায়, বা গাড়িতে নিয়ে ঘুরলে ও সুন্দর করে ঘুমায়। এইটা আপনি একটু কিছুদিন চেষ্টা করেন, তাহলে মানে আমি বলছি পজিটিভ ওয়েতে জিনিসটা করা যায়, ওই অভ্যাসটা একটু আপনি কাটাতে পারেন যদি আপনি চান। এখন ধরেন আপনি চান না, আপনি ধরেন আমার মতো, আমি বললাম না ও আমার কোনো সমস্যা নেই, আমি সিরিয়াসলি আমি শার্ট পরে আছি না, আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু শার্টই পরি। এটা একটা বড় কারণ হচ্ছে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে। হ্যাঁ, এটা আমার জন্য খুব কনভিনিয়েন্ট একটা পোশাক, এবং আমি আমার হাজবেন্ডের শার্ট পরি কারণ ওগুলো ঢোলা, আমার ভালো লাগে ব্যাপারটা। এনিওয়ে, সো আপনি যদি এটাতে ফিল করেন, মানে যে হ্যাঁ আপনি ওকে আছেন, ও আপনাকে ও আপনার, তার মানে আপনাকে লাগবেই ওর, এটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি সেটাতে ওকে থাকেন, তাহলে আপনি আপনাকে সেইভাবে আপনার লাইফস্টাইলটাকে সেভাবে গড়ে নেন। আপনি আবার ওর উপর বিরক্ত হবেন না, যে বুঝতে পারছেন যে আমাকে এত ডিস্টার্ব করে, আমি রাতে ঘুমাইতে পারি না, এটা সেটা অনেক মা করে। তো আমি যেটা বলছি যে এটা মেনে দিতে পারে না, বিকজ স্পেসিফায়ার আবার মুখের শেপ চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। আপনার 2 বছর যদি হয়ে যায় একটা বাচ্চার, বা সব দাঁত যখন উঠে যায়, প্যাসিফায়ার দেওয়াটা ঠিক না। ওকে, বুঝতে পারছেন? আর একটা জিনিস আমি বলি, আমি জানি এখন পৃথিবী অনেক অ্যাডভান্স, অনেক কিছু আছে, কিন্তু মায়ের বুকের দুধের সমকক্ষ কোনো কিছু এখনো বের হয় নাই। হ্যাঁ, কোনো কিছু এখনো বের হয় নাই। মায়ের যে তাপ, বা আপনি বাচ্চাকে কমফোর্ট করার যে একটা, মানে মায়ের বুকের সাথে লাগে, অনেক ব্যাপার হচ্ছে এখানে। এক্স্যাক্টলি, এই যে টাচটা, এটার কোনো বিকল্প এখনো বের হয় নাই। বাবা যখন হাত ধরে বাচ্চা, হ্যাঁ, যে এটা বোঝায় যে আমি আছি, এটার কোনো বিকল্প এখনো বের হয় নাই। এইটা কিন্তু ওইটার বিকল্প না। ঠিক আছে? হ্যাঁ, মনে হইতে পারে যে হ্যাঁ এটা না। আপু, আপনাদের ওখানে একটা জিনিস করে যেটা আমাদের কাছে খুব ইনহিউম্যান লাগে, সেটা হলো যে বাচ্চাদের খুব তাড়াতাড়ি আলাদা রুমে দিয়ে দেয়। এটার ব্যাপারে হোয়াট ডু ইউ থিংক? এটা ভুল। ওকে, এটা হলো ভুল, এবং এই ভুলটা তো আমেরিকানরা এখন বুঝতে পারছে। আমি তো মানে আমার ডাক্তারের সাথে আমি কথা বলি কিন্তু এগুলা নিয়ে, কারণ সে আমাকে ছোটবেলা থেকে এসব জ্ঞান দেয়। মানে এটা ওদের কিন্তু ইয়েতে আছে, ডাক্তার যে রুটিন আছে না, ওখানে জিজ্ঞেস করে আপনি বাচ্চা কোথায় থাকে, বাচ্চা যেন মার সাথে না থাকে। তাই? হ্যাঁ। ওকে, কেন? এখন এটা দেখেন, বাচ্চা কেন মার সাথে থাকবে না? কারণ
মার তো শরীরে অনেক ওষুধপত্র দেয়া থাকে, মা কিন্তু দুর্বল থাকে তখন খুবই। একটা বাচ্চা, মার ঘুম হয় না, তো ধরেন যে এটা কতদিনের পরে কথা বলছেন? একদম প্রথম স্টেজে বলছি, নিউবর্ন মাত্র হলো যখন, ঠিক আছে, বাচ্চাকে দেখবেন বলে কটে শোয়াতে হবে ইয়েতে বেসিনেট। এটার কারণ হচ্ছে মার তো তখন হুঁশ থাকে না, তো যদি মা বাচ্চা গায়ের উপর উঠে ঘুমায়, আচ্ছা এটা হলো, এগুলো সব আগের কথা, কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে এখন। এখন ধরেন তারপরে কি প্রবলেমটা দেখা যায়, মার বুকে দুধ আসে না, বাচ্চা কাঁদে, অনেক কাঁদে, তখন ওরা আবার বের করলো, ওদের বেসিনেট গরম হয়, বুঝছেন, গরম হয়, তারপর রকিং হয়, এরকম মায়ের ওম পাওয়া যায়, এরকম জিনিস ওরা বের করলো। আবার আমি একটা বুদ্ধি দেই যে মার ওড়নাটা দিয়ে রাখতে, তাহলে মার ওই ঘ্রাণটা পায়। কিন্তু আসলে এখন ওরা বুঝে যে এগুলো করে দুই পক্ষেরই ক্ষতি হয়, তার চেয়ে যদি মার সঙ্গে থাকে এবং কেউ একজন ওয়াচ করে, বুঝতে পারছেন যে ওয়াচ করাটা, এই যাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট না হয়, যেটা আমাদের দেশে, আচ্ছা আমাদের এখানে কি হয়, আমাদের দেশে বাবা মার সাথে ঘুমায় না, মার সাথেই তো ঘুমায় বাচ্চা, মার বুকের উপর ঘুমায়, কেন? কারণ এত লোক থাকে, নানি থাকে, দাদি থাকে, মামা থাকে, মামি থাকে, বুঝতে পারছেন, মানে এত লোক থাকে যে ওরা দেখতে পারে। আর আরেকটা জিনিস আমি বলি যে সবাই এখানেও অনেকে ফলো করে এখন বাচ্চাদেরকে আলাদা, ছোটবেলা থেকে আলাদা ঘুমাতে দেওয়া। এটার একটা কারণ হলো কি, অনেক মা কিন্তু শুধু সিঙ্গেল মা, এটা কিন্তু অনেক বেশি ওইখানে, বুঝছেন, অনেক মেয়েরাই মনে করে না যে আপনার, আমি ওই ছেলেটাকে পছন্দ করি না, কিন্তু ও যেহেতু আমার বাচ্চার বাবা, ওর সাথে আমি থাকবো, এটা ওরা মনে করে না। একটা এবং তার কোনো মার সাহায্য সে নিবে না, বা তার কোনো ফ্যামিলির সাহায্য সে নিবে না, বুঝতে পারছেন, একদম একা একটা মা। সেই মাটা কিন্তু রান্না করে, সেই মাটা ঘর পরিষ্কার করে, সেই মা সবকিছু করে এবং একটা বাচ্চাকে পালন করে। সেই মার দরকার হয় বাচ্চাকে বেসিনেটে রাখার। আপনার সেটা দরকার কিনা, আপনার দরকার হলে আপনি রাখেন, কিন্তু ইটস নট এ স্ট্যান্ডার্ড, আমি এটা বলছি। আরেকটা ব্যাপার আছে, এটা কোনো কোনো সংস্কৃতিতে ধরেন রাতের খাবারের সাথে একটা ওয়াইন খাওয়া, কিংবা ধরেন মানে একটা ড্রিঙ্ক করা, এন্ড সেটা আপনার স্লিপটাকে কিন্তু ইয়ে করে, বুঝতে পারছেন, আপনি যে ঘুমাচ্ছেন, হ্যাঁ ইট হেল্পস উইথ দ্য স্লিপ, নাইট ক্যাপ বলে ওরা, ওই এক্স্যাক্টলি ওইটাকে, ওই লোকটার সাথে একটা বাচ্চা ঘুমানোটা সেফ মনে করে না অনেকে। সো যার ফলে এই জিনিস, আবার ধরেন আরেকটা ব্যাপার কি, ওদের তো ছোটবেলা থেকে বাচ্চাকে স্বাধীন মানুষ হিসেবে বড় করতে হবে, আসলে হচ্ছে যে বাবা মার সাথে এতটা অ্যাটাচ যেন না থাকে, কিন্তু এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ নেগেটিভ অ্যাসপেক্ট চলে আসছে, একটু খুব ডিঅ্যাটাচড হয়ে। আর ওরা তো এক বছর এমন আছে যে এক বছর বয়স থেকে কট আলাদা করে অন্য রুমে দিয়ে দেয়, একটা ন্যানি ক্যাম দিয়ে অন্য রুমে দিয়ে দিবে। হ্যাঁ, এখন যদি এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি দিবেন, ধরেন আমার প্রয়োজন নাই, আমি দেই নাই, আমার বাচ্চার বয়স তো 2.5 বছরের বেশি, আমার বাচ্চা আমাদের সাথেই ঘুমায়, এবং ওই যে ধরেন ওর বাবার মাথার উপরে পা তুলে ঘুমায়, আমার পেটের উপরে মাথা দিয়ে ঘুমায়। আমাদের ঘুমটাকে ঠিক মতো হয় না, তো অনেক সময় ভেঙে যায়, আমরা হাসি আসে আমাদের, সত্যি কথা বলতে। এখন ধরেন অনেক বাবা মার এটা অনেক বিরক্ত লাগতে পারে, মারে বাচ্চাকে, বুঝতে পারছেন, তো যাদের ভাই এরকম বিরক্ত লাগে তারা আলাদাই রাখেন, এটা বরং তার চেয়ে ভালো। আবার ধরেন যারা আমরা খুব এনজয় করি যে ওইগুলা করে, তারপর ধরেন আমাদেরকে জড়িয়ে ধরে অনেক সময়, সময় ঘুমের মধ্যে, হ্যাঁ ও হাত দিয়ে রাখে অনেক সময়, এটা আমি কিন্তু খুব এনজয় করি, এটা আমি খুব এনজয় করি। এবং মানে আমার এই যে আমার ঘুম ভাঙে, বা এই যে আমার চেহারাটা এরকম, এটা নিয়ে আমি কোনো কিছু মানে খারাপ ফিল করি না, কারণ আমি মনে করি এটা একটা টেম্পোরারি জিনিস। ওই যে বললাম না, আমার বাচ্চা এখন আমার সাথে 100% সময় থাকে, 2% বাদ দিলাম, ধরেন বাথরুমে যাই, রান্না করি, তখন থাকে না, হয়তো একটা সময় আসবে যখন 2% সময় সে আমার সাথে থাকবে, 98% সময় সে থাকবে না। তো এবং আমি আমার এনাফ লাইফ, মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ যেটা, এটাও আমি এনাফ করছি। মানে আপনি অনেক এরকম সময় পাবেন যেখানে আপনি আপনার দিকেই সারাদিন ফোকাস দিতে পারবেন। হ্যাঁ, তো আমার এটা নিয়ে আমি এত ইয়ে করি না, কিন্তু বাবা মার সাথে ঘুমানো বাচ্চাকে একটা সিকিউরিটির ফিল দেয়। এটা আমি বলতেছি না, আপনারা গবেষণা করে দেখেন, যেটা তার ভবিষ্যৎ জীবনের জন্য খুবই খুবই দরকার, সিকিউরিটি ফিলিংস। কারণ ছোটবেলাতে তারা নানান রকম ভয় পায়, বুঝছেন, এই যে যারা বলে না আলাদা রাখে, ওরা কিন্তু বাচ্চাটা রাতে উঠে কান্না করে। এটা কিন্তু আমি সবার সাথে কথা বলি, তো আমার তো আবার প্যারেন্ট গ্রুপ অনেক, আমি সবার সাথে কথা বলি, কি হয়, কিভাবে হয়, প্যাসিফায়ার দিলে কি হয়। ওরা উঠে কাঁদে, ওরা ওদেরকে গিয়ে কনসোল করে, সান্ত্বনা দেয়, কিন্তু কাছে আনে না, ওখানেই রেখে আসে, কারণ ওরা ওটা ওভাবে অভ্যাস করাতে চায়। অনেক বাবা মা আছে, ধরেন আবার সেকেন্ড আরেকটা বাচ্চা হবে, তারা চায় ওকে আগে থেকেই রেডি করতে, তো চাচ্ছে ও ইয়ে করুক, মানে ও আলাদা ঘুমাক বা শিখুক। এটা যেমন আমাদের যদি এরকম হতো, আমাদের লাইফ অনেক সহজ হতো, কিন্তু আমরা আবার এটা আমরা আই থিংক বন্ডও একটা ব্যাপার থেকে, বন্ডেরও ওভারঅল বয়সের সাথে সাথে
হ্যাঁ, যেরকম ওদের তো সবকিছুতে, ওদের তো বয়স্ক বাবা মাদের সাথে জীবনেও কাছে রাখবে না। না, এটা আবার অন্য জিনিস যে বয়স্ক বাবা মার সাথে কেন, ওদের সমাজের মধ্যে না এই বিষয়টা এরকম না। ধরেন বয়স্ক বাবা মাকে আমরা যেভাবে দেখি যে আমাদের উপর নির্ভরশীল, ওদের বয়স্ক বাবা মা মোটেও ছেলে মেয়েদের উপর নির্ভরশীল, এবং তাদের নিজেদের আলাদা লাইফ আছে, বুঝতে পারছেন? কিন্তু এখন ওরা যে প্রবলেমটাতে ওরা পড়ে, এটা হচ্ছে ইন্টিমেসি। ওরা কারোর সাথে ইন্টিমেট আর ফিল করে না। ফ্রেন্ডের সাথে, ওরা ফ্রেন্ডের প্রতি ওরা দেখা যাচ্ছে যে মানে সেরকম টান বোধ করছে না। আমরা কিন্তু বন্ধুদের জন্য জীবন দিতে পারি। আমাদের যে আন্দোলন হলো জুলাই গণআন্দোলন, কিসের আন্দোলন? বন্ধুকে মারলো কেন? আরো 10 জন বন্ধু চলে গেছে না? প্রথমে হয়তো যেতই না, তার কোটাতে কিছুই যায় আসে না, সে হয়তো দেশেও থাকবে না, কিন্তু কেন তার বন্ধুকে মারলো কেন? সে গেল তো। এই জিনিসটা আপনি দেখা গেছে ওখানে এটা একটু শূন্যতা আছে। কোনো মানে ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে তারা যৌন সম্পর্কের বাইরে কোন একটা স্থায়ী সম্পর্কে তারা যেতে পারছে না। এই যে সম্পর্কের ল্যাকটা যখন তারা ধরতে পারলো যে এটা কেন হয়, বা কেন কিছু কোনো কিছুর প্রতি কেন সেই ফিল করে না, মানে টান ফিল করে না। আপন আছে বাট আপনতার থ্রেশহোল্ডটা একটু কম, আপনতার থ্রেশহোল্ড টান জিনিসটা নাই আর কি। হ্যাঁ, তখন দেখা গেছে যে আচ্ছা তাইলে এশিয়ার সাথে বা মানে ইস্টের সাথে ওয়েস্টের পার্থক্যটা কি? এখানে পার্থক্য। ওরা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ওরা আমাদেরকে ফলো করে, জানেন? এইটা আমি একটা বলি যে দেখেন এখন তো আমরা সবাই সবকিছু জানতে পারি। টার্কির মেয়েরা কিভাবে বড় হয়, উজবেকিস্তানের ছেলে আমরা জানতে পারি না। ভালোটা আমরা নিব, খারাপটা আমরা শিখাবো, আমাদেরটা শিখাবো, অসুবিধা থেকে। ওরা তো মানে তো তাই হচ্ছে। হ্যাঁ, ওইটা মানে ওয়েস্ট মানেই সব ভালো, আর বিদেশি খাবার মানেই সব ভালো খাবার। এই মেন্টালিটিটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাচ্ছে, বের হইতে হবে। একটা বড় প্রবলেম আপু এখন যে আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি। আগেকালে আমি আমারটা বলতে পারবো যে আমি অনেক ফ্যামিলি মেম্বার পাইছি যখন ছোট ছিলাম, দাদা দাদি নানা নানি অনেক জনের মাঝখানে বড় হয়েছি। তো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট। অনেক বাচ্চা কাচ্চারা ছিল, চাচার বাচ্চা কাচ্চারা, কাজিনস অ্যান্ড স্টাফ। এখন সবাই একাই মানুষের, বাবা মা ছাড়া হয়তো বা বেশিরভাগ দিনে কাউকে দেখেও না। সো এইটার ব্যাপারে কি করা হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এটার ব্যাপারে ডু ইউ থিঙ্ক অন্যদের সাথে মিলে বাচ্চাদেরকে একসাথে করা উচিত, অর হোয়াট উড ইউ সাজেস্ট? এটা আসলে আমাকে যেমন অনেকে বলে যে আগে তো 12-14টা বাচ্চাও হতো, দাদি নানিরা পালছে না, তোমরা একটা পালতে এত হয়রান হয়ে যাও কেন? তো তখন আমি এই উত্তরটা দিই যে আগে বাচ্চা পালতো কমিউনিটি, এখন বাচ্চা পালে বাবা মা। আগে কিন্তু বাবা মা বাচ্চা পালতো, কমিউনিটি পালতো। এখন যেটা আপনি বললেন, যেভাবে আপনি বড় হয়েছেন, এখন বাবা মা বাচ্চা পালে। এই জন্যই কষ্টটা এত বেশি, বা এভরিথিং তারা ফিল করতে পারে, এভরি মাইলস্টোন, এভরি প্রবলেম, এভরি পার্সপেক্টিভ দেখতে পায় বাবা মা। আগে কিন্তু এটা ছিল না, কিন্তু আগেরটাই আসলে ঠিক ছিল, বুঝতে পারছেন? মানে এটা একটা ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে যে মানে ইট টেকস এ ভিলেজ টু রেজ এ বেবি। একটা বাচ্চাকে বড় করতে একটা গ্রাম লাগে, আসলেই লাগে, এবং ওইটাই হলো আদর্শ পরিবেশ একটা বাচ্চার জন্য। এখন ধরেন আমরা যে মানে বাস্তব পরিস্থিতিতে চলে আসছি, এটা কিছু করার নেই। আমি চাইলেই তো একটা গ্রাম পাবো না, আমি নিজেই তো, আমার বাচ্চা তো একা একা থাকে একদমই। এটাকে আপনি কিভাবে কভার আপ করবেন? আমার যেটা মনে হয় যে আমরা যে ফ্যামিলি থেকে আসছি, আমরা তো চায়না থেকে আসি নাই যে এক সন্তান নীতিতে বড় হয়েছি। আমাদের কিন্তু মামা খালা আছে, আমাদের বাচ্চাদেরও মামা খালা আছে, মানে ভাই বোন তো আছে। আমার কিন্তু যারা চাইনিজ ফ্রেন্ড, ওদের কোনো আন্টি নাই, আঙ্কেল নাই। এইটা কি জিনিস, মানে এটা যে কি ধরনের সম্পর্ক, এটা ওরা বুঝতেও পারে না। যখন আমরা কথা বলি আমাদের মামা কিংবা আমাদের খালার সঙ্গে, ওরা অবাক হয়ে যায় যে এইটা, কারণ এটা একটা খুব নাইস সম্পর্ক, কিন্তু বাবা মার সাথে এক ধরনের ঘনিষ্ঠতা, বাবা মার ভাই বোনদের সাথে কিন্তু আমাদের অন্যরকম একটা ঘনিষ্ঠতা, এটা তারা খুব অবাক হয়। তো আমার মনে হয় যে আমরা কিন্তু মানে আমরা এই বয়সের যারা, আমাদের সবার ভাই বোন আছে, তাদের ছেলে মেয়েরা আছে, এইটা একটা কমিউনিটি আমরা বানাতে পারি। এবং বাচ্চাকে কিন্তু এভাবেই শেখানো উচিত যে এটা তোমার ভাই বোন, এইটা তোমার পরিবার, মানে তোমার বাবা মা, আমি, এটা না শুধু মানে বাবা মা বাচ্চা, এটা তোমার পরিবার, এটা তোমার নেইবার, এটা তোমার কুকুর, এটা তোমার বিড়াল, এটা তোমার ছাগল, এটা তোমার গরু। আগে যে কমিউনিটি বললাম, গরু ছাগলরাও কিন্তু ওই পরিবারের অন্তর্ভুক্ত ছিল। পশু পাখির প্রতি প্রেম, এই জিনিসটা ছোটবেলা থেকে বাচ্চারা শিখে ফেলতো, একসাথে বড় হতো। তো এখন আমরা কি করব? বিশেষ করে আমি শহরে থাকি, আমার কিছু সম্ভব না। নাম্বার 1, আমি ভিডিও কল করব। বাচ্চাকে আমি ফোন দিব না, কিন্তু ভিডিও কল দিব। আমি প্রত্যেকের সাথে তাকে পরিচয় করিয়ে দিব। আমার বাচ্চা বাংলাদেশে আসার আগেই আমি তাকে, ধরেন আমাদের বাসার প্রত্যেকের সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে, গল্প আছে, কথা আছে, নাম তো আছেই। কেন? কারণ আমি ওকে কথা বলতে, হ্যাঁ, সবার সাথে আমি কথা বলতে দেই, কারণ আমি চাই এই সম্পর্কটা থাক। আমার তো ওখানে বাসায় কেউ নাই। আবার ধরেন যে যারা ওর বয়সী আছে,
আমরা নিজেরা যোগাযোগ করে আমরা মানে বিদেশে কথা বলে প্লে ডেট, এটা আমি ঠিক পছন্দ করি না, বাট আমরা নিজেরা একটা আয়োজন করি, ওরা খেলে, ওদের কিন্তু এখন একসাথে খেলার বয়স হয়নি, একজন একজনের মতো খেলে, কিন্তু দেখা হয়। ওটা কি সর্ট অফ কি ডে কেয়ার মতন? না, বাসায়, আমার বাসায় ওদেরকে আমি দাওয়াত দেই, ওদের বাসায় একদিন আমাকে দাওয়াত দেয়, আর কারো বাসায় আরেকদিন হয়। বিদেশি নেইবাররা? হ্যাঁ, আমার বিদেশি নেইবাররা। আবার এটা হচ্ছে প্লেগ্রাউন্ডে যদি যাই আমরা, যেখানে তো অনেক বাচ্চারা খেলতে আসে, ওখান থেকে আমরা পরিচিত হই। লাইব্রেরিতে অনেক প্রোগ্রাম হয় আমাদের পাড়ার লাইব্রেরিতে, যেটা এখানে একদম মিসিং, এগুলো কিছু এখানে নাই। তো আমি একটা বুদ্ধি দেই সবাইকে, এটা করতে পারলে ভালো হয়। ধরেন একটা এলাকায় যারা থাকে সেই মায়েদের এবং বাবাদের একটা গ্রুপ থাকা উচিত। ওখানে কিন্তু এটা হয় জানেন, ড্যাডস নাইট, সব ড্যাডরা, ধরেন ওই যে 5 বছর বয়সী যাদের বাচ্চা আছে, ওরা ড্যাডরা সবাই একদিন বারে যায়। হ্যাঁ, তারপর কারণ ড্যাডদেরও কিছু গল্প থাকে যে এই বউ সারাদিন চিল্লায়, বউ এইটা করে, যাই করি ওর ভালো লাগে না, কিভাবে শেয়ার করে। মায়েদের এরকম গ্রুপ আছে। তারপরে ধরেন বাচ্চাদেরকে এরকম একসাথে খেলতে নিয়ে যাওয়া, শেয়ারিংটা শেখানো। কারণ আপনি পৃথিবীর বেস্ট প্যারেন্ট হতে পারেন, কিন্তু ও যদি আরেকজনকে না দেখে আর একটা কমিউনিটির সাথে গ্রো হওয়াটা যদি ও না শিখে, তাহলে কিন্তু ওর শেখাটাতে একটা ল্যাগ থেকে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা ল্যাগ থেকে যাবে, এটা কিন্তু তাকে শেখাতে হবে। কারণ ওইটা ছিল বেস্ট, কমিউনিটির সাথে বড় হওয়া, এটা কিন্তু বেস্ট। এখন যৌথ পরিবারগুলোতে একটা মানুষ সব শেখানো খুব টাফ হয়ে যায়। একটা মানুষ সব যদি শেখাতে চায়, এটা সব শেখানো তো না, এটা সবকিছু আপনাকে খেয়ালও রাখতে হয়। আপনি চিন্তা করেন, হেলথ, ফুড, প্রত্যেক এতগুলো বেলার খাবার, তারপরে ধরেন পটি, তারপরে ধরেন মেন্টাল ডেভেলপমেন্ট, বুঝতে পারছেন, আবার আচার আচরণ। এটা একটা ট্রিমেন্ডাস জব, কারণ বাচ্চাদের এনার্জি অনেক বেশি। ওরা তো আমাদের মতো চুপচাপ বসে চিন্তাও করে না, ওদের চিন্তা করতে হয় না, অ্যাক্টিভিটি করতে হয়। এটা একটা খুবই ট্রিমেন্ডাস জব। আর এই যে বিভিন্ন জনের সঙ্গে থাকা, কথা বলা, তাদেরকে কথা বলতে দেখা। আমার বাচ্চার ক্ষেত্রে আমি বলি, যেমন ধরেন ও বাংলা ইংরেজি দুটা ভাষাও বলতে পারে, কিন্তু ইংরেজি ভাষা ও হঠাৎ করে ও পিক করে ফেললো আর বাংলা বলে না। এটাও শুরু করলো আজকে থেকে 3 মাস আগে। তখন আমি ঠিক করলাম বাংলাদেশে আসবো, ও কোনো বাংলায় আর বলে না। আমরা বললে আমাদেরকে বলে নো, মানে ওইটা বলো, বুঝতে পারছেন, সুইচ করো। বাংলাদেশে আসার পরে সে এত ফ্লুয়েন্টলি বাংলা বলা শুরু করলো সেকেন্ড দিন থেকে, যেটা আমিও অনেক কিন্তু ইংরেজি শব্দ বলছি, কিন্তু ও বলে না। ও বাংলাটা বাংলা বলে, ইংরেজিটা ইংরেজি বলে। তারপর হচ্ছে যে প্রথম দিকে কোনো অচেনা, মানে আমার তো ফ্রেন্ডরা আসতে থাকে বাসায় আসতে থেকে, বেল বাজে থাকে। ও প্রথম দিকে কেউ আসলে ও একটু ভয় পেত, ও পর্দার থেকে এইভাবে দেখতো এটা কে। হ্যাঁ, এখন ও কি করে জানো, ও গিয়ে দরজা খুলে, মানে আমি বলছি যে এই যে মানুষকে দেখা, তারপর এই যে এত কথা শোনা, আমাদের কথা শুনে শুনেই তো ও বাংলাটা শিখলো। ও কি করে, ও তো কোনো বাংলায় সে বলবে না। সে 2 মাসে কিভাবে আমাকে বলছে যে আমাকে সাহায্য করো। আমি খুব হাসছি, কারণ সাহায্য কথা না আমি ওকে কখনোই বলাতে পারি না। ও বলে হেল্প, বুঝছেন, মানে যেটাই বলো ও বলে হেল্প। ও কালকে বলছে আমাকে সাহায্য করতে পারবা, তো আমি অনেক হাসছি। এবং আমার মানে আমি চিন্তা করলাম যে এই যে আমরা কথা বলি না সারাক্ষণ, ওইটা পিক আপ করতেছে, ওইটা পিক করছে যে দেখেন আমি বলছি কিন্তু বলবে না, কিছু জিনিস শিখাইলে শিখবে না, বাট ওটা পিক যদি করতে দেখে তাহলে পিক আপ করবে। এবং এটার জন্যই এই সমাজটা দরকার, এটার জন্যই নানান বয়সী, নানান মত, নানান ড্রেস, নানান কালার, নানান স্টাইল, এগুলো দরকার দেখা। এটা বাচ্চাকে স্মার্ট করে, এবং বাংলাদেশের বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট এই কারণে। আপু ইয়েতে গেছেন কত বছর হয়েছে? 5 বছর। হোয়াট ডু ইউ মিস দ্য মোস্ট অ্যাবাউট বাংলাদেশ? ফুচকা। খুব ফুচকা পছন্দ? হ্যাঁ, ওকে। ফুচকা, তারপর ধরেন এই যে রাস্তায় গামছা বিক্রি করে, রাস্তায় লুঙ্গি বিক্রি করে, এগুলো ওখানে দেখি না তো। হ্যাঁ, আমি হকার। হ্যাঁ, হকারসরা, মানে এত সহজ আর কি বাজার করাটা, এটা আমি মিস করি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আবার এটার জন্য একটা জ্ঞানজামও হয়, অনেক আওয়াজ হয়, হাঁটা চলা পথ থাকে না। এটাও আবার ভাবি আমি যে মেবি এটা মিস করাও ঠিক না। আপু আপু যখন এখান থেকে যান তখন তো চাকরি করতেন? আমি না, চাকরি ছেড়ে দিয়ে যাই, বিবিসিতে চাকরি করতাম। আমি বিয়ের জন্য যান একবারে? না, তাহলে আমার মানে তখন আমার খুব মানে তখন পরিমণি নিয়ে নিউজ করতে হয় আমাকে, এবং আমি ভাবি যে আমি এইসব কাজ আর করবো না। আমার আর মানে তখন আমার বাংলাদেশটার যা অবস্থা, এগুলো আমার আর ভালো লাগে নাই তখন। সো ইউ তখন কি বাবদ শিফট করেছিলেন তখন? না, তখন আমি বিয়ে করেই যাই, মানে তো আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় ছিল, তখন আসলে কোভিড ছিল, এবং আমরা খুব একটা খারাপ অবস্থায় ছিলাম, মানে
কি হবে পৃথিবীতে এটাও বোঝা যাচ্ছিল না। তার মধ্যে তখন আমাকে যেগুলো নিউজ করতে হতো ওগুলো আমি পছন্দ করতাম না। আর আমার এমনিতে একটা প্ল্যান ছিল কি জীবনে যে 10 বছরের বেশি আমি চাকরি করব না। তো তখন আমি 9 বছরে অলরেডি হিট করলাম, বুঝছেন। তারপর আমার মনে হলো যে আমি আসলে যথেষ্ট ক্যাপেবল হয়ে গেছি, চাকরি থেকে শিখার আমার আর কিছু নাই, আই শুড গো। আর হচ্ছে আমার আবার এটাও একটা ব্যাপার যে আমি একই দেশে আমি 10 বছরের বেশি থাকবো না। তো ধরেন আমার প্রথম যে শৈশব বা মানে আমি বড় হয়েছে যেখানে, এটা হচ্ছে চিটাগাং, মানে চট্টগ্রাম, আমি যেখানে জন্ম আমার। তো ওখানে তো ছোটবেলায় তো আমার হাত নাই, কিন্তু যখনই আমার নিজের চয়েস শুরু হলো, যেমন ইন্টারমিডিয়েট আমি ওখানে পড়তে চাইনি কিন্তু পড়তে হলো, বাট এরপরে আমি আর ওখানে থাকবো না, আমি চলে আসছি ঢাকায়। ঢাকায় এসে পর 10 বছর থাকলাম, সো আমি আর এরপর আমি মুভ করতে চাচ্ছি। এখন নিউ ইয়র্কের 5 বছর মাঝামাঝি আছেন। যেমন এখন আমি ভাবি যে আমি ক্যালিফোর্নিয়া যাব, এটা আমি ভাবি। আবার অনেক সময় ভাবি পর্তুগাল হয়তো, মানে আমার ইচ্ছা যে আমার যেটা মনে হয় কি, মানে আমি জানি এক একটা মানুষ এক এক রকম, কিন্তু একটা জীবনে একটা জায়গায় থাকার কোনো মানে হয় না। ট্রু ট্রু, মানে কেন আমি সব দেখবো না কেন, আমার ভালো লাগে। আমি ধরেন আমি কিন্তু পৃথিবীর অনেক দেশে গেছি, বাংলাদেশের বরিশাল ছাড়া সব জেলায় আমি গেছি। সব মানে কি বলবো, নিজে এক্সপ্লোর করার একটা ব্যাপার আছে না, আমার মনে হয় যে এরকম মেয়ে এরকম একা একা যাওয়া এবং দেখা, মেশা, খাওয়া, হ্যাঁ সব আমি করেছি, কারণ আমি পছন্দ করি এরকম। হ্যাঁ, তো আমি এটা পছন্দ করি, এই জন্যই আমি তখন চলে গেছি। আর তখন আসলে এখানে যে লাইফটা ছিল ওটা আমাকে অনেক ধরনের, মানে ওখান থেকে আমার কিছু শেখা হচ্ছিল না, সত্য কথা। আমার শেখা হচ্ছিল না আর কিছু। চিন্তা করতেই লাগে না যে কোভিড 5 বছর আগে, মানে মনে কি যে লাস্ট ইয়ারের কথা, এবং ওটা খুব কঠিন সময় ছিল, খুব কঠিন, সবার জন্যই কঠিন সময় ছিল। রাইট, দ্যাটস ইট ফর টুডে আপু। আমি আপনার সাথে তো অনেক দিন ধরে প্ল্যানিং আমার, বসবা। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ টু কাম টু বাংলাদেশ, এন্ড শেষমেশ আলহামদুলিল্লাহ বসা হলো। হোয়াট ডিড ইউ থিংক অফ আওয়ার শো? আমার মানে পডকাস্ট জিনিসটা খুব পপুলার হবে, এটা হচ্ছে আমার ধারণা। পডকাস্ট জিনিসটা মানুষ ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে। যেমন আমি ভিডিও বানাই ঠিকই, বাট আমি ভিডিও দেখি না। ওকে, আপনি নিজে পডকাস্ট দেখেন? শুনি। ওকে, আমি আপনার জন্য যখন ওয়েট করছিলাম আমি পডকাস্ট শুনছিলাম। ওকে, আমি কিন্তু শুনি, কিন্তু আমি দেখি না, কারণ এটা আমাকে খুব টায়ার্ড করে ফেলে। হ্যাঁ, তো আমার মনে হয় যে সামনের জীবনে, মানে সামনের যে দুনিয়াটা আসছে, এটাতে মানুষ আবার রেডিওতে ফিরে যাবে। সো পডকাস্ট খুব জনপ্রিয় হবে। এই জন্য আমি ভাবলাম যে আমার যে সময়টা বা আমার যে চিন্তাগুলো, এগুলো পরে শুনতে আমার ভালোও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, ভালো লাগতে পারে। আমার ধারণা এটা ইন দ্য ফিউচার it's going to be something, so that's why আমি আসছি এখানে। Makes sense. That's it আপু, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আর যদি ফিউচারে আবার বাংলাদেশে আসেন, ইনশাআল্লাহ আবার আমাদেরকে সময় দিবেন। অবশ্যই। ঠিক আছে আপু। Pushing the limits, we ain't giving up.